আচ্ছা, আমরা মোটামুটি সবাই চলে এসেছি আশা করি ইনশাল্লাহ। তো আমরা শুরু করবো আবার ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের যেহেতু ওপেন টেন্ডারিং মেথড নিয়ে আমরা ক্লাস করব। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যারা একটু একটু আওয়াজ দিয়ে পিটি টেন্ডার আছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তো স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমরা শুরু করি। এখন হচ্ছে যে আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে একটা স্ক্রিন, এটা আমরা স্ক্রিনটা তো আমরা জানি যে এখানে লগ ইন করার জন্য ইজিপির ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টাল থেকে আগে লগ ইন করতে হবে, যার আইডি দিয়ে আমরা টেন্ডার পার্টিসিপেট করতে চাই। এটা হচ্ছে আচ্ছা, আমরা যদি এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে আমাদের টেন্ডার অল টেন্ডারে যেতে হবে। এটা হচ্ছে ওটিএফ টেন্ডারের জন্য। অল টেন্ডারে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের টেন্ডার আছে। এই যে গুডস ওয়ার সার্ভিস, ধরে নেন যে এটা হলো ওয়ার্সের টেন্ডার। আমরা একটা ওয়ার্সের টেন্ডার আজকে আলোচনার কথা বলেছি। আমি এটা একটু ডিসকাস করি আগে। এখানে ড্যাশবোর্ডে যাই, তারপরে ডকুমেন্টে যাই। ডকুমেন্ট থেকে আমি এই যে টিডিএসটা যাব, ভিউর পরে আমি এখানে টেন্ডার ডাটা শিটে যাচ্ছি। টেন্ডার ডাটা শিটের ভিতরে গিয়ে আমাদের হচ্ছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি আমি যাই, তো এখানে লেখা আছে দেখবেন জেনারেল এক্সপিরিয়েন্স আর 5 বছর চেয়েছে। স্পেসিফিক এক্সপিরিয়েন্স চেয়েছে হচ্ছে এই যে এখানে একটা কন্ট্রাক্টে আপনার অ্যাটলিস্ট 100, মানে টাকা হচ্ছে 100 লাখ, 1 কোটি টাকার একটা কন্ট্রাক্ট তারা চেয়েছে লাস্ট 5 বছরের ভিতরে। তারপরে বলছে যে দেখেন এখানে তারা বলছে যে এখানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ফিনান্সিয়াল ক্রাইটেরিয়ার ভিতরে তারা অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এই শব্দটা কারা কারা জানেন না একটু, মানে আমরা তাদের সাথে আজকে প্রথম থেকেই বলতেছি, যেহেতু অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার জিনিসটা কি, এটা হলো অ্যাভারেজ মানে হলো বাৎসরিক, মানে অ্যাভারেজ গড়, আর অ্যানুয়াল হচ্ছে বাৎসরিক, আর কনস্ট্রাকশন তো হলো আপনার পূর্ত কাজ। টার্নওভার কি জিনিস সেটা আগে বুঝতে হবে। এখন টার্নওভার কি জিনিস, এটা হলো একটা প্রতিষ্ঠান যে যতগুলো লেনদেন করছে, যতগুলো পেমেন্ট পেয়েছে, সেটা হইতে পারে গুডস ওয়ার সার্ভিস, যে টাকাই তার অ্যাকাউন্টে ঢুকুক, যে কাজের টাকাই তার অ্যাকাউন্টে মানে পেমেন্ট পেয়েছে, সেটাই তার টার্নওভার। এখন এখানে একটা প্যাচ আছে। প্যাচটা হচ্ছে এই কনস্ট্রাকশন কথাটা। এই কনস্ট্রাকশন কথাটা যদি না থাকতো তাহলে এনি টাইপ অফ ওয়ার্কের টাকা অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকলেই সেটা টার্নওভার হিসেবে দেখানো যেত। যখনই এই ঝামেলাটা হয়ে গেছে যে কনস্ট্রাকশন লিখছে তারা, তখন আপনার গুডসের সার্ভিসের টাকা আপনারা যে টাকায় পেমেন্ট ঢুকুক সেটার কোনো কাজে লাগবে না। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা টাকা আপনার টার্নওভার থাকলো, এটা কনস্ট্রাকশনটা না, মানে কনস্ট্রাকশন রিলেটেড আপনি যদি টার্নওভার না থাকে তাহলে সেটা কাউন্ট হবে না। হুম। তো এর জন্য কয়টা ডকুমেন্ট দিয়ে কনস্ট্রাকশন টার্নওভারের ডকুমেন্ট হিসাবে প্রুভ করা যায়? এক হলো আপনি চাইলে পেমেন্ট সার্টিফিকেট দিয়ে টার্নওভার প্রুভ করাতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি কমপ্লিশন সার্টিফিকেট দিয়েও টার্নওভার প্রুভ করাতে পারবেন। থার্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে থার্ডলি আপনাকে এই যে অডিট রিপোর্টের যে ব্যালেন্স শিট আছে সেটা দিয়ে আপনি টার্নওভার প্রুভ করাতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি এই যে আপনার অনেক সময় দেখবেন কি যে ব্যাংকের স্টেটমেন্টটা দিয়েও আপনি টার্নওভার দেখাতে পারবেন। তবে ব্যাংক স্টেটমেন্ট একা, মানে সরাসরি ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে না, চালান কপিতে দিয়েও সাথে, অথবা পেমেন্টের যে একটা মানি রিসিপ্ট বা পেমেন্ট আপনারা পেয়েছেন সেটাও আপনার ডকুমেন্ট হিসাবে চালানটা দিলেও হবে। তার মানে এখানে 4টা ডকুমেন্ট দিয়ে টার্নওভার প্রুভ করা যায়। 1 নম্বরে বললাম আপনি পেমেন্ট সার্টিফিকেট দিয়ে টার্নওভার প্রুভ করাতে পারবেন। সেকেন্ড, আপনি
কমপ্লিশন সার্টিফিকেট দিয়েও প্রুভ করাতে পারবেন। এই যে এখানে একটা কমপ্লিশন সার্টিফিকেট যদি আমি দেখাই, গতকালকে দেখিয়েছিলাম, এই যে এটা দিয়েও আপনি চাইলে প্রুভ করাতে পারেন যদি এখানে অর্থ বছর লেখা থাকে। এরপরে যেটা আছে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট নিয়ে আমি গতকালকে আলোচনা করেছি, যেটা হলো ফিনান্সিয়াল ক্যাপাসিটি, যেটা আপনি 4টা ডকুমেন্ট দিয়ে প্রুভ করাতে পারেন। একটা হলো ক্রেডিট লাইন, ব্যাংক স্টেটমেন্ট, স্যাংশন লেটার, অডিট রিপোর্টের ব্যালেন্স শিট, যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন, মানে আবেদন করতে পারবেন। এরপর হলো মিনিমাম ক্যাপাসিটি, এটা হলো ওয়ার্সের ক্ষেত্রে বলা হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি। এই যে টেন্ডার ক্যাপাসিটি, এখন টেন্ডার ক্যাপাসিটি একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি একটু ওপেন করে যদি আপনাদের বুঝাই দিই তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন। টেন্ডার ক্যাপাসিটি বুঝলেই আপনি মোটামুটি সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। আমি একটা স্লাইড ওপেন, মানে একটা ডকুমেন্ট ওপেন করতেছি। ক্যাপাসিটি, আচ্ছা টেন্ডার ক্যাপাসিটি, টেন্ডার ক্যাপাসিটির এখানে তাহলে আপনারা দেখেন এই যে টেন্ডার ক্যাপাসিটির একটা ফর্মুলা বের করেছি এটার অ্যাসেসমেন্ট করার জন্য। ফর অ্যাসেসমেন্ট দ্য টেন্ডার সিকিউরিটি ফর্মুলা। এখন ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্ক পারফর্ম ইন 1 year ডিউরিং দ্য লাস্ট 5 years, এখানে লেখা আছে এ ইন্টু এন ইন্টু 1.5, এটা হলো সূত্র। এর মানটা কি? এর মান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, 5 বছর যে টার্নওভার আছে সেই টার্নওভারের ভিতরে যে বছর সবচেয়ে ভালো কাজ করছেন যে অর্থ বছরে, সেই ভ্যালুটা হচ্ছে এর ভ্যালু। এর ভ্যালু মিন্স এই যে আপনার সূত্রের এই ভ্যালুটা হচ্ছে সেইটার সূত্রটা। এরপরে আপনার হচ্ছে এন, এন এর ভ্যালুটা হচ্ছে, আপনি যদি বলি এন এর ভ্যালু, এন এর ভ্যালুটা হলো এন এর ভ্যালু যদি আপনারা বুঝেন তাহলে এটা বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই ইয়াতে যেতে হবে, যে কি বলে নোটিশে যেতে হবে। পোস্ট ওয়ার্কের যে ভ্যালুটা ইয়াটা দেওয়া আছে সেটা তো আমরা জানি না যে কোথায় দেওয়া আছে, সেটা এখন জানতে হবে কতটুকু সময় তারা দিয়েছে এটার সাবমিশন কাজ করার। আমি একটু যাই দেখি কম্পিটিশনটা আপনাদের কোথায় আছে। এই যে এখান থেকে গো ব্যাক করলাম, গো ব্যাক করে এখানে দেখবেন একটা গো ব্যাক করলে নোটিশ আছে, নোটিশ, নোটিশ, নোটিশে যদি আমি ক্লিক করি এই নোটিশের ভিতরে গেলে আপনার লাস্ট একটা অপশন পাবেন। এইটা হলো এপ্রিল, 30 এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে হচ্ছে 8 মাস বা 7 মাস সময় পাবে। তো 7 মাস সময় যদি পেয়ে যায় কাজ করার জন্য, তাহলে এইখানে বলছে যদি কাজের মেয়াদ যদি 1 বছরের নিচে হয়, লেস দ্যান 1 মান্থ, মানে 1 ইয়ার, লেস দ্যান 12 মান্থ, এন, এন এর ভ্যালু, এন যদি হয় 1 বছরের নিচে তাহলে আপনি 1 পাবেন। এন এর ভ্যালু হবে কনসিডার 1, এই 1 হচ্ছে আপনার বাই ডিফল্ট এখানে সূত্র অনুযায়ী পেয়ে যাবেন এই 1। তাহলে এখানে কোনো ব্যক্তি যদি লাস্ট 5 বছরের ভিতরে যদি উদাহরণস্বরূপ বলি যে 1 কোটি টাকা তার সর্বোচ্চ ইয়া ছিল, টার্নওভার ছিল, তাহলে 1 কোটির সাথে এন এর ভ্যালু যদি 12 মাসের নিচে হয় তাহলে সে কনসিডার করবে 1। এরপরে ভি, যেটা ভি মান হচ্ছে ভি ফর মানে ইয়েটা আছে যে এটা হলো ভ্যালু অফ এক্সিস্টিং কমিটমেন্ট। এই এক্সিস্টিং কমিটমেন্ট মিন্স আপনি ইতিপূর্বে যে সমস্ত কাজ আপনি হাতে নিয়েছেন, কাউকে বলছেন যে আমি করে দিব, সেই কাজগুলোকে বলা হচ্ছে এক্সিস্টিং কমিটমেন্ট। এখন এক্সিস্টিং কমিটমেন্ট যদি আপনি এমন হয় যে আপনি দিয়েছেন কিন্তু কাজটা উঠাইতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এই এক্সিস্টিং কমিটমেন্টটা হলো আপনার মাইনাস হয়ে যাবে। কারণ আপনি 1 কোটি টাকার ক্ষমতা ছিল, যখন এই যে 1.25 গুণ করে, সূত্রের 1.25 গুণ করে হয়তো বা 1,25,00,000 হয়ে গেছে, বাট আপনি এখানে মাইনাস ভিটা হয়ে যাবে এরকম যে 1,25,00,000 থেকে আপনার এখন কত টাকার কাজ আপনার হাতে আছে, কত টাকা নোয়া নিছেন অথবা কন্ট্রাক্ট সাইন করছেন, সেই টাকাটা এখন মাইনাস হয়ে যাবে। তাহলে সেটা মাইনাস করতে গেলে আপনি, সেটা হলো 1.25
তো সেটা যদি মাইনাস হয়ে যায় তখন আপনি 1.25 থেকে যদি ধরেন 50 লাখ টাকা মাইনাস করলেন, 1,25,লাখ থেকে 50 থাকে 75 লাখ। তো তখন আপনার হাতে ক্যাপিটাল ক্যাপাসিটি থাকবে 75 লাখ। এই যে 75 লাখ, এটা হলো এই ভ্যালু যদি হিসাব করে দেখেন। আচ্ছা, এরপরে যেটা আছে আইটিটি হলো 16.1, ওয়ানের ওয়ানটা হলো সাইড ইঞ্জিনিয়ার থাকতে পারে, সেটা একজন বিএস ইঞ্জিনিয়ার চাইতে পারে, তার 10 বছরের এক্সপিরিয়েন্স চাইতে পারে। এটা এখানে চাওয়া আছে, দেখবেন এই ডকুমেন্টে আছে। এই ডকুমেন্টে যদি আমি যাই, এই ডকুমেন্টের টিডিএস এ যদি আমি যাই, ওরে ডিও দিলে আপনি দেখতে পারবেন এই যে কোয়ালিফিকেশন ডিও। এই যে এখানে বলছে সাইড ইঞ্জিনিয়ার একজন বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে। তো এরকম আর কি। তো তার এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছর এবং হচ্ছে জেনারেলও থাকতে হবে 5 বছর। তাহলে আপনি কিভাবে তার এই কাগজগুলো আপনি কিভাবে প্রুফ করাবেন, কি দিয়ে প্রুফ করাইতে হলে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টে আপনি যে ডকুমেন্টটা দিয়ে প্রুফ করাবেন সেটা হলো হয়তো সে যে বিএসসি ইঞ্জিনিয়ার সেটা সার্টিফিকেট জমা দিবেন, অথবা আর সে যে 5 বছর এক্সপিরিয়েন্স আছে কাজ করেছে তার একটা কমপ্লিশন সার্টিফিকেট বা কমপ্লিশন সার্টিফিকেট গুলো আপনার আপলোড করে দিতে হবে তখন। এরপরে হচ্ছে সাইট সুপারভিশন, হচ্ছে আপনার নাম্বার অফ আছে যে আপনি একজন কয়জন একজন দিবে, এটা 5 বছর, এটা 5 বছর। এরপর ইকুইপমেন্ট স্টিল বুক, তারপরে হচ্ছে অ্যাজ পার সাইট ওনার থাকতে পারে, হায়ার লিজ যে কোনো একটা থাকতে পারে, স্কেপ হোল্ডিং, গন্ডোলা, কি কি যা যা নাম বলছে এখানে, এ নিয়ে এইসব ডকুমেন্ট গুলো যদি আপনাকে চাওয়া হয়, সেই ডকুমেন্ট গুলো আপনার আছে কিনা, নিজের আছে কিনা, অথবা আপনি হায়ার করছেন কিনা, অথবা লিজ নিচ্ছেন, এটা ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। এরপর আসে জেবি। আসলে এখানে জেবিটা ভালোভাবে ক্লিয়ার না, জেবির আমি ফরম্যাটটা আপনি ওপেন করে দেখাই। এই যে এখানে দেখবেন জেবি জয়েন্ট নেচার। জয়েন্ট নেচারের ক্ষেত্রে বলা আছে আইটিটি ক্লোজ 14.1 তার কি, এই 14টা হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স, আইটিটি ক্লোজ 14.1 এরটা আমি দেখাই। এটা হলো জেনারেল এক্সপিরিয়েন্স। এখন জেনারেল এক্সপিরিয়েন্স এর জন্য সূত্র কি, যারা জেবি কয়জনে করা যায়, এখানে 3টা কোশ্চেন। অ্যাকচুয়ালি জেবি কি জিনিস, জেবি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, কয়জনে করা যায়, জেবি করা যায় সর্বোচ্চ 3 জনে। এটা হলো ইয়ার ক্ষেত্রে, যে আপনার রেভিনিউ বাজেটের ক্ষেত্রে আর গভর্নমেন্টের ক্ষেত্রে আপনার জেবি 3জন বেশি করা যায় না। কিন্তু যখন ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ফাইন্যান্সের কোনো প্রজেক্ট তৈরি হলে সেখানে জেবি আনলিমিটেড এর কথা বলা আছে, জেবি নিয়ে কোনো আপনার 5জন 4জনও মিলে করতে পারবে। কিন্তু এই যে গভর্নমেন্টের ক্ষেত্রে 3জনের বেশি হবে না। তাহলে এই আইটিটি গুলো যে বলা আছে সামেশন নট অ্যাপ্লিকেবল, এটা হলো জেনারেল এক্সপিরিয়েন্স, যে কোনো একজন ব্যক্তি থাকলেই হলো। সাবমিশন বলতে সেম এস টিডিএস 5 বছর বললেও দুজনেরই 5 বছর থাকতে হচ্ছে। এরপরে হলো আইটিটি কোর্স 14.1 এর বি, এটা হলো 100% থাকতে হবে, বাট অ্যাটলিস্ট ওয়ান কন্ট্যাক্ট থাকতেই হবে হচ্ছে লিড পার্টনারে, আদার পার্টনারে থাকুক আর না থাকুক তাতে কোনো সমস্যা নেই, মিনিমাম রিকোয়ার নট অ্যাপ্লিকেবল। আর আইটিটি গুলো 15.1 এর এটা হচ্ছে আপনার লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট নিয়ে কোনো সমস্যা নেই, 40 আর 25 বলা আছে, বাট সবাই ব্যাংকে গেলে 100% নিয়ে আসতে পারে। কিন্তু যখনই টার্নওভারের কথা বলা আছে, এটা হলো টার্নওভার হচ্ছে কি আপনার কাছে যিনি লিড পার্টনার হবে তার মিনিমাম 40% কাভার করতে হবে, আর 25%ও কাভার করতে হবে ইস ইস জেবি পার্টনার। তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে 50 আর 40 90, তাহলে 10% কারো না কারো বেশি থাকতেই হবে। এটা হলো এই এই দুইটা ফর্মুলা। আর একটা হচ্ছে যে ম্যান পাওয়ারের কথা বলা আছে, ম্যান পাওয়ারের ক্ষেত্রে যে কোনো একজন দিলেই হবে, এটা কোনো অসুবিধা না। এর পরেরটা হচ্ছে কি আপনার ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের উপর ভাগাভাগির কোনো সুযোগ নাই, এটা যে কোনো ব্যক্তি দিলে পেয়ে যাচ্ছে। এগুলো যে ফর্মুলা যে নিয়মটা। এখন এইটা যদি আপনার ফর্মেটটা এটা অনলাইনে যদি হয়, মানে আপনার যে হার্ড কপিতে স্টামে আপনার 200 টাকার স্টামে যদি ফর্মেটে তৈরি করে এবং এটা এসডিপির মাধ্যমে ফর্মেট করে আবেদন করে। তো আমরা এখন আবার চলে যাবো, এখন পুরো ডকুমেন্টে চলে যাই আবার। তো ডকুমেন্টে গেলে আমাদের মূল যে ফোকাস সেটা হচ্ছে টেন্ডার পার্টিসিপেশন করা। টেন্ডার পার্টিসিপেট করতে গেলে আমাদের টেন্ডারের আমরা দেখবো যে আমরা ওটিএম টেন্ডার আমাদের কাছে আছে কিনা।
আমরা যদি টেন্ডার মাই টেন্ডারে যাই, টেন্ডার মাই টেন্ডারে গেলে আমি দেখবো এখানে কোনো ওটিএম টেন্ডার আছে ওটিএম আছে। তো এই টেন্ডারটা আমরা পার্টিসিপেট করছি কিনা যদি দেখি, এটা হলো টেন্ডার প্রিপারেশন, এটা পার্টিসিপেশন করিনি, বাট এইটাই আমাদের করতে হবে। আমরা আজকে সব ডিলিট করে দিয়েছি, মূলত আমরা এটা একটা দেখাবো করতে সব ডিলিট করে দিয়েছি। অনেক বড় টেন্ডার, এটা পার্টিসিপেট করতে অনেক সময় লাগে। আপনারা এখন বুঝতে পারবেন যে টেন্ডার আসলে কত বড় হতে পারে। এখন দেখেন আগের মতো আমরা গতকাল ক্লাসে দেখলাম সার্ভিসটা হচ্ছে টেন্ডার অল টেন্ডারে গেলে সেই আপনি যদি দেখেন যে এখানে সার্ভিস কেন থাকে মশলা করতে এখানে সার্ভিস সার্ভিসে গেলে আপনি এখানে যত সার্ভিস ডকুমেন্ট আছে সেটা এখান থেকে যেমন সিডিএস একটা পদ্ধতি, এখানে গেলে ড্যাশবোর্ডে গেলেই আপনি এখান থেকে ডক্সে যাবেন। ডক্সে গেলে আপনি সেই ম্যাচ আপনি এখান থেকে সরাসরি ভিডিও দেখতে পারবেন যে আপনি এখানে তিনটা ডকুমেন্ট কেনা লাগে না। এরপরে হচ্ছে ডকুমেন্টে গেলে আপনি এখান থেকে এই যে টর অনুযায়ী আপনি লাগাইতে পারেন। টরে কি হচ্ছে, টরটা আপনি এখান থেকে ডাউনলোড করে টর ডাউনলোড করে আপনাকে দিয়ে দিতে হবে টরে কি কি হচ্ছে, টার্মস অফ রেফারেন্স, এখানে স্কোপ অফ ওয়ার্ক কি, এইখানে টার্গেট অডিয়েন্স কারা, ডেলিভারেবল কি দিতে হবে, এটা যে কাজ সেই ধরনের ডেলিভারি কাজ। ল্যাঙ্গুয়েজটা কি হবে, ম্যাঙ্গোলিয়ান, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, ডিউরেশন কতদিন, হ্যাঁ সেটা লেখা আছে। তারপরে হচ্ছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, রিপোর্টিং, কোঅর্ডিনেশন, এরকম করে টরটা ভালোভাবে দেখে দেন আপনাকে টর অনুযায়ী কাজ করতে হবে। এখানে টর হচ্ছে এটা আরইউআই ইস্যু করার জন্য কাজ হচ্ছে, মিডিয়াতে দেখি দুইটা পার্ট হয় এখানে। এটা হলো আরইউআই। আরইউআই পার্টটা হচ্ছে প্রথমে আপনি অফারের কোনো চিন্তা করা লাগবে না যে ফিনান্সিয়াল অফারটা লাগবে কি লাগবে না। এটার বিষয়টা টোটালটা হচ্ছে আপনি যখন টেন্ডার সাবমিট করবেন তখন এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিশন এটা আপনি ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে এগুলো দেখে দেখে এটা কেমন মানে এটা প্রথমবার হবে যে অফলাইনে যেসব ডকুমেন্ট ওইগুলোই আপলোড করে দেওয়া, রেসপন্স অন টরের রেসপন্স করতে হবে। তারপরে টর হিসেবে আপনার ক্লিয়ার কিনা এবং অডিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা চেয়েছে এটাও দিতে হবে। এগুলো হলো এই নর্মাল গুডস ওয়ার্কসের মতো না, গুডস ওয়ার্কসের মতো না বলতে সেখানে টরের ভিতরে অনেক কিছু আছে। আর যারা ম্যান পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করছে তাদেরটা আবার একটু বলে দিই, সেটা হচ্ছে সেক্ষেত্রে একটু আর একটু ভিন্নতা আছে। যেমন এখানে আমি যদি নেসারে যাই, ফিজিক্যাল সার্ভিসে যাই, তাহলে এখানে ফিজিক্যাল সার্ভিসের মধ্যে টেন্ডার, অল টেন্ডার, ফিজিক্যাল সার্ভিস, ন্যাচারাল ফিজিক্যাল সার্ভিস, এখানে আছে অনেকগুলো। দেখো ওনারা ফিজিক্যাল সার্ভিস হচ্ছে এখানে লেখা আছে 15 আউটসোর্সিং ড্রাইভার, এরা ভেহিকেল এবং ড্রাইভার নিবে। এখন এইখানে যদি ড্যাশবোর্ডে যাই, টপসে যাই, দেখবেন এখানে আছে ভিউ ডকুমেন্ট, এইখানে আবার একটু মিল পাবেন যে এরা একটা ম্যান পাওয়ারের ডেজিগনেশনের একটা বিষয় আছে, তারা এটা ইয়ে করছে ম্যান পাওয়ার ডেজিগনেশনের, এটা একটা কি করছে তারা দিয়েছে, এটা নিয়ে কথা। এরপরে হচ্ছে এরপরে অ্যাক্টিভিটি শিডিউল আছে, অ্যাক্টিভিটি শিডিউল, এইখানে রেমুনারেশন, কমিশন, ব্যাট এইগুলো হলো। আসলে আলটিমেটলি এখানে টিডিএস আছে, টিডিএস, এই টিডিএসটা আপনারা যদি এখান থেকে দেখেন ভিউ করে এটারও কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া পাবেন। এখানে ফিনান্সিয়াল আছে, স্পেসিফিক এক্সপিরিয়েন্স আছে, জেনারেল এক্সপিরিয়েন্স আছে। এখানে আবার হচ্ছে আপনার কোয়ালিফিকেশনে যে কি কি লাগবে, টোটাল এক্সপিরিয়েন্স কতদিন, সিমিলার এক্সপিরিয়েন্স কতদিন, এগুলো বলে দিচ্ছে এখানে কি কি থাকতে হবে। তো এই বিষয়ে তেমন কিছু না, এটা সাবমিশন একই রকম। তো আমি যদি একটা ওপিএন টেন্ডারে পার্টিসিপেট করতে যাই তাহলে আমাকে এই যে এখানে যেখানে এসেছি আমি টেন্ডার মাই টেন্ডার হয়ে বা এখানে এই টেন্ডার প্রিপারেশনে আসতে হবে। এসে দেখবেন আগের মতো আপনি এখানে
ফিল এবং হচ্ছে ম্যাপ। এখন ফিল এবং ম্যাপ এই দুইটা কি জিনিস? একটা হলো ফিল ইন দ্য গ্যাপ, গতকালকে বলেছি এখানে ম্যাপ মানে হচ্ছে টেন্ডার ডকুমেন্টে যা যা চেয়েছে সেগুলোকে আপলোড করে দেওয়ার নাম হচ্ছে ম্যাপিং সিস্টেম। এখন আপনি ম্যাপিং সিস্টেমে আসলে আহ, আহ, একটা হইতে পারে যে আপনি যে ডকুমেন্টটা নতুন আপলোড করতে চান সেটা আপনি আপলোড করতে পারবেন, আর একটা হলো যেটা আপলোড করা আছে সেই ডকুমেন্টটাকে আপনি ম্যাপ করে দেবেন। তো দুইটা ওয়ে থাকতে পারে আর কি, দুইটা ওয়ে থাকে। এখন আমরা আগে ফিল করবো তারপরে ম্যাপে যাবো, মানে ফিল করবো তারপর ম্যাপে যাবো। আমি যদি ফিলে যাই, ফিল আগের মতো দেখেন এইখানে আমরা বলছি নেম অফ দ্য টেন্ডারার, টেন্ডারারের নাম। এখন টেন্ডারের নাম বলতে রং প্রতিষ্ঠান অথবা যদি পার্টনার থাকে তার নাম। আমরা এখানে লিখলাম, ধরেন যদি কেবি হইতো তাহলে হইতো এরকম রহিম এন্ড করিম জেবি। তারপরে হচ্ছে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, তাহলে হইতে পারতো রহিম এন্ড করিম @gmail.com, এরকম একটা মেইল হবে। এরপর লিটিগেশন হিস্ট্রি, লিটিগেশন হিস্ট্রিটা হচ্ছে মামলা, কালকে আমি বলেছি যদি তাদের মামলা নাই তারা ফিল আপ করবে, এক্ষেত্রে জিরো দিবে। এখানে ম্যাটার অফ ডিসপুটের দরকার নাই, নট অ্যাপ্লিকেবল লিখবে। আর এখানে কোনো টাকা না থাকলে এমনি জিরো লিখবে, আর এখানে জিরো লিখবে। আর যদি কোনো পেন্ডিং ইস্যু না থাকে এখানেও জিরো। তারপর হচ্ছে এখানে ম্যাটার অফ ডিসপুটের এখানে নাই, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। কোনো মামলা বা আর না থাকলে কত টাকা সেটা নাই। দুইটা জিনিস, একটা হলো পেন্ডিং যেটা সে আর্গুমেন্ট করছিল, আরবিট্রেশন করছিল, সেটা পাইছে কি পায় না, পেন্ডিং অবস্থা আছে কিনা যদি থাকে তারপর যেগুলো দরকার নেই সাইন পাসওয়ার্ড আগের মতো save। এখন এই সেকেন্ড যেটা আছে এটা এখানে ক্লিক করুন, এটা গেলে আপনি এখানে অনেক আবার আগের মতো রোহিঙ্গা করে ইংলিশে আপনার আগের মতো ইমেল অ্যাড্রেসটা লিখবেন, যদি যদি হয় না হলে শুধু রোহিঙ্গা আপনার এবং মোবাইল নাম্বারটাও তাই কীভাবে লিখে একবারে নির্বাচন। এরপরে হইতে পারে জেনারেল এক্সপিরিয়েন্স কতদিন, সেটা আপনি এখানে লিখে দেবেন, তাদের তৈরি হয়েছে জেনারেল এক্সপিরিয়েন্স। তারপর এখানে আসবেন এই যে স্পেসিফিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, স্পেসিফিক এক্সপিরিয়েন্সের কাগজটা এরকম, এটা দেখে যেটা আপনি ক্লিক করবেন সেই ডিটের সাথে যদি নামটা মিলে যায়, নামটা লিখে দিবেন বিডিআর অফ এক্সিস্টিং প্রপার্টি ওয়ান। তাহলে এখানে আগে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এই রিসিপ্টটি, তারপরে তাদের নামের সাথে নামটা দিবেন, কনস্ট্রাকশন অফ যে নাম সেই নামটা দিবেন। এটা ক্রাইম কন্ট্রাক্টর ছিল কিনা সেটা লিখতে পারে, ক্রাইম কন্ট্রাক্টর অবশ্যই ক্রাইম কন্ট্রাক্টর। অ্যাওয়ার্ড ডেট মানে কোন তারিখে সে অ্যাওয়ার্ড পাইছে, অ্যাওয়ার্ড মানে হলো নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, এই যেখানে লেখা আছে নোয়া উইথ একসাথ 2018। তাহলে এখানে লিখে দিবে একসাথ। কমপ্লিশন ডেট, কমপ্লিশন ডেটটা কবে সেটা, কমপ্লিশন হচ্ছে যে আপনি কোন তারিখে এটা কমপ্লিট করছেন, এখানে লেখা আছে 30/12/2018। তাহলে এখানে আপনি দেখে দেবে ডাটা এন্ট্রি করবেন 30/2018। টোটাল কন্ট্রাক্ট ভ্যালু কত টাকা, 6793 এরকম যেটা লেখা আছে সেটা আপনি দেখে। এরপর হচ্ছে পদ্ধতি এন্টিটি অ্যাড্রেস, এন্টিটি অ্যাড্রেসটা কি, এটা হচ্ছে
এইখানে ডাটা এন্ট্রি করার সময় এটা দেখে আর কি করবে না, সকল সিভিল ইঞ্জিনিয়ার রাঙ্গামাটি পিডব্লিউ সেটা ঠিক করবে। এটা হলো পিডব্লিউডিবি, কোথায় আছেন? রাঙ্গামাটি, আসলে রাঙ্গামাটি থেকে। এরপর হচ্ছে বিলিভ ডেসক্রিপশন, এই সিমিলারিটি। এবং সিমিলারিটি বোঝানোর জন্য আপনাকে আমি বলছিলাম যে আমরা যে কাজে আপনি আবেদন করতেছেন ঠিক সেম কাজের নামটা আগে লিখুন, মানে সিমিলারিটি বোঝা যাবে না। কারণ আপনি কনস্ট্রাকশন অফ কি রোড না কালভার্ট না ব্রিজ, সেটা আগে যেটা যেটা আবেদন করতেছেন। এরপরে আপনি রোড ওয়ার্ক করছেন, এরপর আপনি যদি প্লাম্বিং ওয়ার্কের কাজ করেন তাহলে এটা হবে প্লাম্বিং ওয়ার্ক। তারপর আপনার যদি থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্ক তাহলে লিখতে হবে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তারপর যদি আপনি থাকে কনস্ট্রাকশন অফ রোড ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, তারপর ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তারপরে যদি থাকে আপনার দেখা গেল স্যানিটারি ওয়ার্ক। যেটা থাকে সেটা লিখবে না। এগুলো মানে সিমিলার বোঝানোর জন্য যে আমি এটা করেছি আগে। এরপরে হচ্ছে আপনার অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন, এটা কি ওই যে বললাম যদি আপনার টার্নওভার থাকে 5 বছরের, তাহলে আপনি সেই 5 বছরের তথ্য আপনি এখানে দিবেন। তাহলে এখানে 5টা ঘর বানাবেন বা 3টা বা 4টা যেটা দরকার। আমি 3 বছর দিই, 3 বছর হলে আপনি এখান থেকে 23, 24 অর্থ বছরে আপনি 23-24 অর্থ বছরে আপনি কত টাকা কাজ করেছেন সেটা করবেন। 24-25 অর্থ বছরে আপনি 23 থেকে 22, 22, 23, তারপরে 23-24, তারপরে টাকা দিয়ে দেবেন কত টাকা। এই টার্নওভার জিনিসটা কি একটু ভালো আবার বোঝাইলে কি ভালো হতো? একটু ওয়েট করেন, ওয়েট করেন, কোশ্চেন আনসারের দিকে যাচ্ছে। টার্নওভারের এখন টার্নওভার আমি বলছি, আমি এটা বিশেষ করি, অনেক বড় লম্বা তো এটা যাবো। টার্নওভারের এটা আমি জি স্যার, আপনি আগায় যান স্যার, আমরা লাস্টে বলবো স্যার, আপনি এই আগায় যান। টার্নওভার, এই টার্নওভারের কোশ্চেনটা আপনি রাখেন, কারণ এটা আমি বলতে গেলে আবার অনেক লেট হয়ে যাবে। শেষে আজকের ক্লাসটা একটু বড় তো শেষ করতে পারবো না। টার্নওভার বলছি যে, তারপর এক কথা আমি শেষ করে দিই। টার্নওভার হচ্ছে একটা ব্যাংকে যে টাকা ঢুকছে একটা অ্যাকাউন্টে, একটা প্রতিষ্ঠানে যে টাকা ঢুকছে সেই টাকাটাকেই আমরা টার্নওভার হিসেবে বলতে পারি। যে ধরনের টাকা ঢুকুক, যেটা গুড ওয়ার সার্ভিস, যে প্রতিষ্ঠানের নামে যে টাকাটা ব্যাংকে ঢুকছে, যেটা পেমেন্ট পাইছে, সেটাই টার্নওভার। 24-25, সেরকম 24-25 দিয়ে দিন। 24-25, 24-25, এটার পিছনে অনেক খাটাখাটনি আছে। সেটা কি আপনি যে লিখছেন এটা লিখলেই হবে না, এটার পিছনে এই যে পেমেন্ট সার্টিফিকেট যেগুলো পেয়েছেন, এ যাবৎকালে যেগুলো পেয়েছেন সবগুলো প্রিন্ট আপ করে সবগুলো আপনি স্ক্যান তারপর রেখে দিবেন এই টাকাটা সম্ভব করে না। যে 22-23 যে টাকাটা ঢুকছে তার প্রমাণ স্বরূপ কিছু ডকুমেন্ট দিতে হবে না, সেই ডকুমেন্ট না দিলে তো প্রুফ হবে না। এটা লেখা শেষ হয়ে গেলে আপনি এখানে সাইন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফাই, তারপরে এন্ট্রি, তারপরে সেভ। এরপরে আমি স্লো হয়ে গেছে। যাই হোক, এনিওয়ে টার্নওভার জিনিসটা যে তাকে জিজ্ঞেস করছে সে অথবা বুঝতে পারে নাই, তার জন্য প্রথমবার বলেছিলাম যে আমি যে 4টা ডকুমেন্ট দিয়ে টার্নওভার প্রুফ করা যায়। টার্নওভার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে আর্থিক মানে যে ইয়াটা লেনদেন হয়েছে একটা অর্থ বছরে, সেই লেনদেনটাকে পুরোটাকে টার্নওভার বলা হয় এক কথা। সেটা প্রুফ করার যে যা লাগে তার জন্য 4টা ডকুমেন্ট বলছে, যে একটা হলো পেমেন্ট সার্টিফিকেট, একটা নাম হলো কমপ্লিশন সার্টিফিকেট, একটা হলো আপনার অডিট রিপোর্টের ব্যালেন্স শিট, আর হলো ব্যাংক স্টেটমেন্ট।
এর পরের ধাপে আমি যদি ফিলে যাই তাহলে কি আছে দেখেন, এখানে লেখা আছে লিকুইড অ্যাসেট। এই লিকুইড অ্যাসেটটা মানে হচ্ছে, এই যে আমি কালকে আলোচনা করেছি, লিকুইড অ্যাসেট হচ্ছে 4 ধরনের ডকুমেন্ট দিয়ে করা যায়। আর লিকুইডিটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ টাকা, অথবা আপনি ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে। তাহলে আপনি যদি 4টা ডকুমেন্টের ভিতরে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রুফ করান, তাহলে এখানে ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আর যদি আপনি ক্রেডিট লাইন দিয়ে প্রুফ করান, ক্রেডিট কমিটমেন্ট দেন, ক্রেডিট কমিটমেন্ট দিলে সেক্ষেত্রে এই যেরকম একটা ক্রেডিট কমিটমেন্ট আপনি দিতে পারেন, তাহলে এই নাম্বারটা দিবেন। তখন আপনি এখানে ফিল আপ করার সময় আপনি ক্রেডিট কমিটমেন্টের এই নাম্বারটা বসাই দেবেন। আর ব্যাংকের নাম তো আপনার সামনে আসতেছে, ব্যাংকের নাম হচ্ছে এটা, এনআরবিসি ব্যাংক। এটা আপনি এখান থেকে দেখে ফিল আপ করে দিবেন। এটা পাবেন ব্যাংকে গেলে, এটার নাম হলো এনআরবিসি। এরপরে কত টাকা, সেই টাকাটাও এখানে লেখা আছে। কত টাকা, এই টাকাটা দেখে দেখে জাস্ট এখানে টাকা। এরপরে হচ্ছে এখানে দেখেন নেম, এই নেমটা কার, প্রতিষ্ঠানের নাম। এই অ্যাড্রেস কার, প্রতিষ্ঠানের অ্যাড্রেস প্রতিষ্ঠানের। এরপরে বলছিলাম যে কন্ট্যাক্ট ডিটেলস, ব্যাংকের ব্যাংকের কন্ট্যাক্ট ডিটেলসটাও চাচ্ছে। তার মানে আপনি প্রত্যেক প্রতিষ্ঠানের নাম লিখছেন, প্রতিষ্ঠানের নাম লেখার পরে আপনি আবার কন্ট্যাক্ট ডিটেলসটা দিচ্ছেন কার, ব্যাংকে। নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস অফ টেন্ডার, টেন্ডারার, ব্যাংক। এরপরে হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটা কার কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সটা কি? কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার এই যে কি পার্সনের, কি স্টাফ, যা যা চেয়েছে। এখানে একটা জিনিস আমরা ওপেন করছিলাম, আপনারা দেখছেন হয়তো, এখানে কিছু কি পার্সনের নাম চেয়েছিল। এটা আমি একটু আগে টেন্ডার, অন টেন্ডারে গিয়ে এখানে একটা নাম পাবে, দেখুন ড্যাশবোর্ড, ডকুমেন্ট, ভিউ ডকুমেন্ট, টিডিএস। এটা কোয়ালিফিকেশনে যখন গিয়েছিলাম, এই যে এখানে লেখা আছে যে সাইট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, এগুলো হলো কি পার্সন, এগুলো আপনার থাকতে হবে সাইট ইঞ্জিনিয়ার। তখন আপনি কি করবেন, এখানে লিখবেন মিস্টার, পজিশন কি, সাইট ইঞ্জিনিয়ার। তার কয় বছর আছে অভিজ্ঞতা, 5 ইয়ার্স। এখানে আছে কত, এখানে 5 ইয়ার্স। জেনারেল আর স্পেসিফিক। আরো একটা পজিশন আছে কি, এখান দেখবেন, এখানে বলছে সুপারভাইজার। আপনি এখানে সুপারভাইজার দেন, এটা মিস্টার, এইখানে সুপারভাইজার, তারও 5 বছর আছে। এটা 5 বছর আছে। সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, ঠিক আছে। আর এখানে কন্ট্যাক্ট ডিটেইলস, এটা কি ব্যাংকারের নাম্বার হবে, ব্যাংকের নাম্বার হবে? কোনটা? তার উপরে কি করে কন্ট্যাক্ট ডিটেইলস, যেটা কন্ট্যাক্ট ডিটেইলস যেটা, হ্যাঁ, এই ব্যাংক ও কোড এইখানে আমি বলছি যে এইখানে হচ্ছে প্রথমে হলো ব্যাংকের নাম। হ্যাঁ, ব্যাংকের নেম, ব্রাঞ্চের নাম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে রাউটিং নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস মিনস হচ্ছে ব্যাংকের ইমেল নাম্বার, আর হলো যদি টেলিফোন নাম্বার থাকে সেটা। ব্যাংকের ইনফরমেশন সবই দিতে হবে। জি জি জি। এরপরে আমি শুরু হবো আবার ক্লিক করি। সেটা হলো যে আমাদের এখানে যেটা বলা আছে যে এখানে গেল, হ্যাঁ। এরপরে দেখেন এনক্রিপ্ট, তারপরে সেভ, এনক্রিপ্ট, তারপরে সেভ।
এখানে আমরা যদি যাই, এই ক্ষেত্রে আপনার এই যে লেখা আছে সাইট ইঞ্জিনিয়ার, এগুলো সব শেষ। এখানে সেভ বাকি আছে, ই সাবমিশন। এইটা আমরা ইতিমধ্যে কয়েকবার করেছি ডিক্লারেশন, বুঝি আর না বুঝি। এখানে আই এগ্রি থাকে, এই আই এগ্রিটা দিয়ে জাস্ট এই সব টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আপনি সাইন করেন, পাসওয়ার্ড দিতে হয়। এই হলো কাজ। না বুঝলেও করতে হবে, বুঝলেও করতে হবে। এর পরেরটা হচ্ছে টেন্ডার ইনফরমেশন ফর্মে ফিলে যেতে হবে। এখানে বলছে মেজর কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্টের কি চাইছে, ডকুমেন্টে কি বলছে, এই যে স্ট্রিপ প্রুফস, এটা আপনি এখানে লিখবেন। কোথায় লিখবেন? এই যে এখানে লিখবেন। হ্যাঁ, এখানে এটা দিবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না লিখবেন না, তো কিছু দরকার নাই, সবগুলো একসাথে আপলোড করবেন, তাহলে আপনি এখানে লিখতে পারেন দিস সি দা অ্যাটাচড বাই, এই আগের মতো সি দা অ্যাটাচড বাই ইন দ্য ম্যাপ সেকশন লিখলে হয়। এভাবে লিখে এই ম্যাপ সেকশনে আপনি আপলোড করে দিচ্ছেন, তাইলে হবে কি, একটা অ্যাটাচ ফাইলে আপনি সব আপলোড করে দিলেই হয়ে যাবে, বারবার লেখা লাগবে না। ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে জয়েন্ট ভেঞ্চার যদি করা হয়, তাহলে কে কতটুকু কোন কাজটা করবে। আসলে জয়েন্ট ভেঞ্চার করলেও সবাই অল অ্যাক্টিভিটির কাজটাই করে, এলিমেন্ট ভাগ করে না, মানে কম্পোনেন্ট ভাগ করে না। সেক্ষেত্রে এই যে এলিমেন্টটুকু যে ভাগ করার কথা বলা আছে, সেটা আসলে ওর ইয়ে নেই। আপনি অল অ্যাক্টিভিটি সবাই করে, এটা প্রযোজ্য না। তাহলে আপনি দরকার না হলে বা নাম বা এরকম কিছু নট অ্যাপ্লিকেবল লিখে এখানে নট অ্যাপ্লিকেবল সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, এনক্রিপ্ট, সেভ। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনটা হচ্ছে এখানে ফিল নামে একটা অপশন আছে। এটা আসলে সাব কন্ট্রাক্টর যেহেতু আমাদের নাই, এটা স্টার মার্ক নাই, এটা ম্যান্ডেটরি না। এই পার্সোনাল ইনফরমেশনটা আছে, এখানে যদি যাই, এইটা বলা আছে কি যে আপনি কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার কে হবে। এটা যদি আপনি হন, প্রাইম ক্যান্ডিডেট যদি আপনি হন, তাহলে আপনি হলেন প্রাইম। আর আপনি যদি অল্টারনেট হন, অল্টারনেট মিনস আপনি না হয়ে যদি অন্য কেউ হয়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে অল্টারনেট ক্যান্ডিডেট। যদি আপনি প্রাইম হন, প্রাইম মানে আপনি প্রধান হলে আপনার নাম আসবে। আর আপনি না হয়ে যদি অল্টারনেট কাউকে দেন, তাহলে অল্টারনেট ক্যান্ডিডেট। যেমন মিস্টার এক্স, সে হচ্ছে অল্টারনেট ক্যান্ডিডেট। তারপরে তার ডেট অফ বার্থ, যারটা আপনি দিচ্ছেন, তার এক্সপিরিয়েন্স কয় বছর সেটা লিখুন। ন্যাশনাল আইডি নাম্বার, তখন ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিন। আপনার সে আপনার প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে আছে, যদি আপনার প্রতিষ্ঠানে সে থেকে থাকে, তাহলে সে কয় বছর ধরে আছে, সে 5 বছর ধরে থাকতে পারে। ইভেন এখানে হচ্ছে যে তার কোয়ালিফিকেশনটা, যদি যেহেতু কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার, তাহলে প্রজেক্ট ম্যানেজার হতে পারে, এমবিএ হইতে পারে, বিএসসি হইতে পারে, সমস্যা নেই। বিএসসি এমএসসি যেটা হোক, বিএসসি এনসি হইতেই পারে। এরপরে দেখেন এখানে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট। এখন এইটা তো গেল একটা সাইট চলার জন্য, যে সাইটে আপনি লোক রাখবেন, এই সাইটে কে ম্যানেজার থাকবে, কনস্ট্রাকশন ম্যানেজার, তার তথ্য। এখন বলতেছে আপনার রানিং যে সমস্ত জায়গায় কাজ চলতেছে, যদি কমপ্লিট করেননি, এখনো হবে, এমপ্লয়মেন্ট আছে, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, নেম অফ দ্য পোর্টফোলিও, কোন পোর্টফোলিও এন্টিটির আছে, তাহলে আপনি এখানে বলে দিলেন যে এখানে এলজিডিতে এলজিডি, অবশ্য এক্সিএন লিখবেন আপনার, কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এলজিডি আন্ডারে আছে। এলজিডি এক্সিএন
XEN ঢাকা এলজিডি অফিস, ফার্নিচার। অ্যাড্রেস কোথায়? ঢাকা, বাংলাদেশ। প্রেজেন্ট জব টাইটেল মানে কাজের টাইটেলটা কি, ওখানে যে কাজটা চলে সেই কাজের নামটা কি, কনস্ট্রাকশন অফ, সেটা রোড হইতে পারে, কালভার্ট হইতে পারে, ব্রিজ হইতে পারে, যে নামই হোক সেটা। এবং তার সাথে আপনার কাজ কতদিন ধরে চলে, এটা হইতে পারে 5 মাস, 10 মাস, 20 মাস, 1 বছর। তার টেলিফোন নাম্বারটা কার, যার সাথে কাজ চলমান আছে তার, ওই ব্যক্তির ফ্যাক্স নাম্বার ওই ব্যক্তির, ইমেল অ্যাড্রেসটা ওই ব্যক্তির। এরপরে এখন ওই সাইটে যে কাজ চলমান থাকে তার একটা কন্ট্যাক্ট ম্যানেজার থাকে, কন্ট্যাক্ট ম্যানেজার। সেই কন্ট্যাক্ট ম্যানেজারটা কে, কন্ট্যাক্ট ম্যানেজারটা হচ্ছে কে সেটা লিখতে হবে। কন্ট্যাক্ট ম্যানেজার হতে পারে যে, কন্ট্যাক্ট ম্যানেজার হতে পারে, কন্ট্যাক্ট ম্যানেজার হতে পারে এরকম একটা নাম্বার দিয়ে দেবে। সেটা হইতে পারে যে ওখানকার পিএম মানে সুপারভিশন ইঞ্জিনিয়ার হইতে পারে, ডিভিশনাল ইঞ্জিনিয়ার হতে পারে, এখানে সাবরেজিস্ট্রার ইঞ্জিনিয়ার, যে কোনো একটা নাম দিয়ে কি কত কি করে সে। এইখানে বলছে লাস্ট 20 ইয়ার্স আপনি যে সমস্ত জায়গায় কাজ করছেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনার প্রতিষ্ঠানের, সেটা দিতে হবে। যেমন 1 নাম্বার যদি থাকে লিখবেন, না থাকলে নাই। 1 নাম্বারে ধরেন আপনি 2022 থেকে 2023 কোম্পানি ছিল কি, কোম্পানি হতে পারে এলজিডি কোম্পানি, তো মিক্সেবার কোম্পানি না হলে প্রতিষ্ঠান। প্রজেক্ট যদি থাকে, প্রজেক্টের নাম লিখবেন, না থাকলে নাই। প্রজেক্ট যদি থাকে তাহলে হবে কি হিসাবে কাজ করছেন, প্রোপাইটার। আপনি ওখানে প্রোপাইটর হিসাবে ছিলেন। রিলিভেন্ট টেকনিক্যাল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স। টেকনিক্যাল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি ওখানে মানে একটা কি কি কাজ করেছেন, ম্যানেজমেন্ট বা কি, ধরেন ওখানে আপনি সিভিল ওয়ার্কের কাজ করছেন, তারপরে ধরো আপনি ওখানে ম্যানেজমেন্ট ওয়ার্কের কাজ করাইছেন, ম্যানেজমেন্ট ওয়ার্ক যা যা কাজ হয়েছে সেগুলো লিখতে হবে রিলিভেন্ট ওয়ার্কের সাথে। মানে একটু আগে যেমন সিমিলারিটি লিখছেন, সেম কেস। এরপরে যদি আরো থাকে অ্যাড 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 অ্যাড। আর যদি ওভাবে না দিয়ে আপনি একটা অ্যাটাচমেন্ট দিতে চান, কিছু সমস্যা নেই, সিধা অ্যাটাচমেন্ট দেন আপনি সাইন। আপনার দেন এখানে আসবেন, এখান থেকে ইন্ডিকেট, দেন হচ্ছে আপনি সেভ। এই এরপরে কি আছে, অ্যাক্টিভিটি ফর্ম। অ্যাক্টিভিটি ফর্ম মিনস এখন ক্লিক করে দেখাই আপনাকে, ফিলে গেলে দেখেন এখানে লেখা আছে, অথবা এখানে সুপার স্ট্রাকচার, সাব স্ট্রাকচার, আর একটা হলো আর্ট ওয়ার্ক, আর একটা হলো সাইট ক্লিন। এখন বিষয়টা হলো কি, এগুলো সব অ্যাক্টিভিটি। একটা কাজ শুরুর সময় কি কি অ্যাক্টিভিটি থাকে, অ্যাক্টিভিটি করার একটা, যদি আমি নোটিশটা আগে আবার দেখাই তাহলে আপনি বুঝবেন কি লেখা আছে। যেমন এই অ্যাক্টিভিটি করার জন্য কাজ করতে গেলে একটা টাইম দেওয়া থাকে, এই টাইমটা কতদিনের ভিতরে শেষ করতে হবে আমি বলছিলাম। যেমন এখানে 7 মাস দেওয়া আছে। এখন 7 মাস একটা টাইম দিচ্ছি কাজ করা এবং শেষ করতে, এই অ্যাক্টিভিটিটা শেষ করতে আপনার কতদিন লাগবে। ফর এক্সাম্পল, এই সিভিল ওয়ার্কের সুপার স্ট্রাকচার কাজ করতে আপনি 7 দিনের ভিতরে শুরু করবেন, আর এখানে আপনি শেষ করবেন গিয়ে হয়তো বা 2 মাসের ভিতরে। তাহলে আপনার 67 ডেজ লাগলো প্রথম অ্যাক্টিভিটি। এটার জন্য অবশ্য আপনাকে এরকম করে এটা ফিল আপ করলে আপনাকে আগে একটা ওয়ার্ক প্ল্যান বানাই দিতে হবে। এরকম একটা ওয়ার্ক প্ল্যান আপনাকে বানাই, ওয়ার্ক শিডিউল বলে, কেউ বলে গ্যাংসার, কেউ বলে টাইম শিডিউল, কেউ বলে ওয়ার্ক, কেউ বলে ওয়ার্ক শিডিউল, যে যে নামে ডাকে আর কি। আসলে এটা একটা প্ল্যান, ওয়ার্ক প্ল্যান। ওয়ার্ক প্ল্যান দেওয়ার মানে উদ্দেশ্যটা হচ্ছে আপনি কতটুকু কাজ শেষ করবেন তার একটা প্ল্যান আপনি দিচ্ছেন, সেইটাই আপনি এখন ফিল আপ করতেছেন। এরপরে আপনি বললেন 3 দিনের ভিতরে আমি
আর শুরু করবো পরের স্টেপ, সেটা আমি আবার 2 মাসে শেষ করবো ফর এক্সাম্পল। তারপরে বললেন আবার 3 দিনে আপনি ইয়ে করবেন, সেটা আপনি এখানে 15 দিনের ভিতরে শেষ করবেন। তারপরে আপনি বললেন 3 দিনে শুরু করবেন, আপনি এটা 15 দিন শেষ করবেন। তাহলে আপনি অলমোস্ট এখানে দেখলেন 2 মাস, 4 মাস, আর এখানে গেল বা এখানে 30 দিন গেল, এখানে 30, আর 30 হলে কবে, এখন 4 আর 5 6, তাহলে আপনি এখানে 6, এখানে দিলেন হচ্ছে 30, তাহলে 3 ডে তাহলে এখানে এখানে গেল 2 4 মাস আর 5 মাস আর 6 মাস, 6 মাস, আর এদিকে গেল হচ্ছে 10 আর হলো 6, মানে 6, আপনি 6 মাস অথবা 16 দিন পরে আপনি কাজ শেষ করে দিবেন। আপনি বললেন যে যেভাবে আপনি দেখাইছেন তাতে 6 মাস 16 দিনের ভিতরে কাজটা শেষ হয়। ওনারা দিয়ে রাখছিল 7 মাস, আপনি 6 মাস 16 দিনে শেষ করবেন, এইরকম। এটা কি গ্রাফ আকারে দেখা যাবে আমরা সাবমিট করার পরে, না কিভাবে থাকে? এভাবেই থাকবে, কিন্তু আপনাকে এটা উচিত হবে আপনাকে একটা প্ল্যান দেওয়া, ওয়ার্ক প্ল্যান দেওয়া। এই যে ওয়ার্ক প্ল্যানটা আমি আপনাকে দেখাইলাম না, এই যে ওপেন করে, জি, 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 জি। এই যে এরকম একটা ওয়ার্ক প্ল্যান দিতে হবে, এরকম একটা ওয়ার্ক প্ল্যান আপনাকে দিতে হবে, শিডিউল। এটা একটা দিতে হবে। আচ্ছা, এরপরে এটা সাইন আকারে যাবে, পাসওয়ার্ড, ভেরিফাই, এনক্রিপ্ট, সেভ। এখন আর দুইটা বাকি আছে, একটা হলো বিল অফ কোয়ান্টিটি আর একটা হলো শিডিউল অফ দেওয়া। বিল অফ কোয়ান্টিটিতে আসলে ইয়া থাকে, ওটিএম এ থাকে কি এই ধরনের ফরম্যাট দেওয়া, যেমন এইটা হলো আর্ট ওয়ার্ক, এই আর্ট ওয়ার্কের জন্য ফর এক্সাম্পল এই আর্ট ওয়ার্কের কিউবিক মিটার কত টাকা করে, এইটা আপনাকে একটা এখানে যদি আপনি পিডব্লিউডি রেট শিডিউলটা ওপেন করি, একটা পুরোনো একটা রেট শিডিউল আমার কাছে আছে, এটা অনলাইনে পাবেন আপনারা। পিডব্লিউডি রেট শিডিউল যদি আমি এখানে সার্চ দিই, আর্ট ওয়ার্ক, যেমন এটা আর্ট ওয়ার্কের একটা কাজ, এই আর্ট ওয়ার্কের কাজে এখানে কিউবিক মিটারে আছে হচ্ছে 67 টাকা ফর এক্সাম্পল। এই 67 টাকা ধরা আছে এক কিউবিক মিটার। তা আপনি কি করবেন, এইখানে এসে শুধু এই 67 টাকাটাই লিখবেন। আর তাহলে হবে কি, 67 টাকা লিখলে অটো আপনার এখানে পয়েন্ট পয়েন্ট, তাহলে অটোমেটিক আপনার এখানে বাকিটা চলে আসবে। এখন যেটা হচ্ছে, এইটা আপনি পাবেন কোথায়, এই পিডব্লিউডি রেট, এটা আপনি যখন এখানে গুগলে গিয়ে লিখবেন পিডব্লিউডি রেট শিডিউল, আপনার চলে আসার কথা পিডব্লিউডি রেট শিডিউল, আসতেছে আমার একটা পিডিএফ না, পিডব্লিউডি, পিডব্লিউডি, পিডব্লিউ, এই যে পিডব্লিউডি রেট শিডিউল কোনটা নিতে চাচ্ছেন, যারা 2026-এর বা কোথায় কোনটা রিভাইজ হচ্ছে এটা এখন পর্যন্ত। এই যে এখানে রেট শিডিউলে ঢুকলে আপনার লাস্টে যেটা হচ্ছে সেই রেট শিডিউলগুলো ওপেন হবে। 2022-এর সিভিল ওয়ার্কের এগুলো রেট শিডিউলের যে কোনো একটা ডাউনলোড করতে করে করে দিতে হবে, এরকম পিডিএফ পাবেন আপনারা, এরকম মানে এরকম করে ওরা দিয়ে রাখছে সবগুলো এখানে এই ইয়াতে দিয়েছে। মানে এটা চ্যাপ্টার ওয়াইজ এই যে এরকম দেওয়া আছে, এখান থেকেও সার্চ করে করে নেওয়া যায়। হ্যাঁ, যাই হোক নিয়ে এটা আপনারা পারবেন, বের করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে 67 টাকা নিলাম, নিয়ে আমি বসাই দিলাম, পরেরটাও আমি এরকম দেখে দেখে লিখবো, বাট আমি এটাই বসাই দিই, দিলে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল একটা টাকা তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে গ্র্যান্ড টোটাল। এটা আপনারা দেখে তারপর আপনারা বিল করবেন। এরপরে সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, এখন যেটা করতে হবে শিডিউল অফ ডে ওয়ার্ক, এটা আপনার ফিল আপ করতে হবে। এটা অবশ্যই স্যার আর কি যে POQ তে আসলে তার মানে অনেকগুলো আইটেম দেওয়া থাকে, তো প্রায় ধরেন
অনেক ক্ষেত্রে 80টা দেওয়া থাকে, 84টা দেওয়া থাকে। এখন এগুলো তো মানে বের করতে করা যায় না আর কি, বা শিডিউল মিলানো যায় না। এটা হচ্ছে এটার কোনো জন্য সহজ বুদ্ধি হলো আপনার সাথে অফিসের একটা সম্পর্ক থাকতে হবে। অফিস থেকে যদি বিওপিওটা আপনি নিতে পারেন তাহলেই সহজ হয়ে যায়। এইটা তেমন খুব কঠিন কিছু না। মানে আপনার এখনকার সময়ে যারা আপনার বিজনেস করে প্রত্যেকের সাথেই অফিসের একটা সম্পর্ক থাকে। মানে এটা এসএলপি আসার পরে এটা কেউ আটকায় না। মানে এসএলপি হওয়ার পরে এখন কেউ দিতে যে এমন এমন না যে এটা দিয়ে দিলে কেউ খুশি হয়ে যাবে। তাহলে আমি মূলত বাস্তবে হচ্ছে এটা ইয়ে করতে গিয়ে বেশি সমস্যা ফেস মানে করি এখন আর ওই কি। যে আপনার কোনো কিছু যে হাইড করা আসলে সুযোগ নেই। মানে আপনি আমাদের ধরেন রেড কোড বাইর করতে অনেক কষ্ট হয়, কিন্তু অফিস থেকে নিলে তো এগুলো তারা করাই থাকে। কোনো আইটেম তারা অলরেডি করে রাখছে। এটাকে বলা এই যে ইউটিউবটা চাইলেই ওনারা পাওয়া যেতে পারে। যাই হোক, এনিওয়ে আমি যেখানে আছি সেটা হলো শিডিউল অফ লিভার। শিডিউল অফ লিভারটা হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখছে, তাহলে আমরা এখানে জিরো দিয়ে দেবো, আমাদেরও কিছু দরকার নেই। জিরো মানে শুধু জিরো নিবে না, এখন আবার 0.001। এরপরে সাইন, পাসওয়ার্ড, ভেরিফাই, তারপরে এমপি, তারপরে সেভ। এখন মোটামুটি আমাদের এই ইয়েটা শেষ হয়েছে, এনক্রিপ্ট করা শেষ হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে ডান দিকে আছে হচ্ছে ম্যাপ। এই ম্যাপে গেলে আপনি দেখবেন এখানে দুটো জিনিস, একটা অথরাইজেশন লেটার চেয়েছে, একটা আদার্স আছে। এই অথরাইজেশন লেটারটা কি জিনিস? অথরাইজেশন লেটার হচ্ছে যে আপনি যে টেন্ডারে পার্টিসিপেট করতেছেন, আপনি হয়তো খুব বিজি, আপনি হয়তো বা টেন্ডারে পার্টিসিপেট করতে পারতেছেন না, আপনি মালিক, বাট আপনি বিদেশে যাচ্ছেন, তখন আপনি একজনকে অথরাইজ করে গেলেন যে আমি আমার ম্যানেজারকে অথরাইজ করলাম এই টেন্ডারের যাবতীয় সবকিছু কাজ, কন্ট্রাক্ট থেকে শুরু করে সব এভরিথিং সে করবে। এটা আপনি তাকে একটা অথরাইজেশন দিয়ে দিতে পারেন। এটার নাম হচ্ছে অথরাইজেশন লেটার। এটা আপনি এখান থেকে আপলোড করবেন করে, যদি যান তাহলে আপনি এখান থেকে একটা যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে অথরাইজেশন লেটার হিসাবে চুজ করবেন, করে আপনি এখান থেকে অথরাইজেশন লেটার দিবেন, আইডি নাম্বার বসাই দেন, দিয়ে এখানে না দিলে এখানে অলরেডি অথরাইজেশন লেটার আগে বানানো আছে তো নিবে না অথরাইজেশন লেটার। হয়ে গেছে, তার মানে এখানে একটা দেওয়া শেষ, এখানে আপনার কাজ শেষ, জিরো হয়ে গেছে। হ্যাঁ, এই অপারেশন লেটার হয়ে গেছে। এরপরে আপনি গো ব্যাক করে দ্বিতীয় ম্যাপে যদি যান, তখন স্যার আমার একটা কোশ্চেন এইখানে ছিল। অনেকগুলো ডকুমেন্ট আছে। কালকে আমরা বলছিলাম যে এইখানে এরকম কিছু ডকুমেন্ট দেখাচ্ছিলাম, হ্যালো, আজকেও আসসালাম আমি স্যার। কিছু ডকুমেন্ট দেখাচ্ছি। বলেন। জি স্যার, আজকে একটা অথরাইজেশন লেটার কথা বলতেন, এটা আর একটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের ইজিপি রেজিস্ট্রেশনের সময় একটা অথরাইজেশন লেটার, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে কিছু স্যার? হ্যাঁ, এক, আজকে যে একটু আগে যে অথরাইজেশন লেটারের কথাটা বললেন স্যার, এটা আর একটা হচ্ছে যে গতকাল যে বললেন যে ইজিপি প্রোফাইল রেজিস্ট্রেশন করার সময় যে একটা অথরাইজেশন লেটার ছিল, এই দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তো বলেন। আমি একটু এই যে এইখানে একটু আমার মনে হয় নট কানেক্টেড লেখা হচ্ছে, আমি একটু এটা কানেক্ট করে দিই, সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার আপনি বলেন তো, আমার কথাটা ক্লিয়ার বুঝছিলাম না, বলেন তো এবার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এই একটু আগে যে অথরাইজেশন লেটারের কথাটা আপনি বললেন স্যার, এটা আর ইজিপি প্রোফাইল যে রেজিস্ট্রেশন করছি ওইটার অথরাইজেশন একটা লেটার ছিল, এই দুইটার
মধ্যে কি স্যার কোনো ডিফারেন্স আছে নাকি হ্যাঁ, আছে, আছে, দুইটা দুই জিনিস? আছে, 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 অবশ্যই আছে। মানে মানে থার্ড 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 মানে ডেভিয়েশন আছে। ওটা ছিল রেজিস্ট্রেশনের জন্য অথরাইজেশন লেটার, অনলি ফর রেজিস্ট্রেশন। এখন আপনি যখন টেন্ডারে, প্রতিটা টেন্ডারের আপনার একটা আইডি নাম্বার থাকে, একটা প্যাকেজ নাম্বার থাকে, হ্যাঁ, একটা পিপিআইডি থাকে। তো আপনি তো একবার অথরাইজেশন লেটার দিয়ে রাখলেই তো হবে না, প্রত্যেকটা টেন্ডার আইডিকেই মেনশন করতে হবে। সার্টিফাই দ্যাট মিস্টার অমুক আই হ্যাভ মানে nominated বা আই হ্যাভ অ্যাপয়েন্টেড the following টেন্ডার আইডি অর পিপিআইডি প্যাকেজ নাম্বার, এরকম এক্সিকিউশন অফ দ্য ওয়ার্ক, মানে অল কাইন্ডস অফ ওয়ার্ক ডান হচ্ছে বাই দ্য মিস্টার অমুক, এরকম একটা কিছু লিখতে হবে। মানে আপনি কাকে সার্টিফাইড করছেন, সে কোন আইডির জন্য সার্টিফাই করছেন, বা তাকে কাকে কাকে আপনি নমিনেট করছেন, সেটা তো আপনি যদি মেনশন করে না দেন তাহলে তো হবে না, বিষয়টা ক্লিয়ার হবে না। এটা ভিন্ন জিনিস, আলাদা প্যাডেই হবে, অথরাইজেশন লেটার প্যাডে দিন অথবা আপনি স্ট্যাম্প করে দেন, সেটাও বিভিন্ন সমস্যা নেই। কিন্তু আপনি তো প্যাকেজ নাম্বার উল্লেখ করতে হবে, টেন্ডার আইডি উল্লেখ করতে হবে, তাহলে একবার বানায় নিলে তো আর হবে না, সেটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা মানে হচ্ছে আমি যখন আলাদা আলাদা টেন্ডার করব তখন যদি আমি নিজে করতে না পারি, আমার কোনো এমপ্লয়িকে তখন অথরাইজেশনটা আমি দিতে পারবো, এটার জন্য হচ্ছে হ্যাঁ, এটা। রাইট, 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 এই আচ্ছা অথরাইজেশন লেটার হচ্ছে এটা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন বলেন এই জায়গাটায় কারা কারা এই ডকুমেন্ট, এগুলো তো একবার বলছিলেন যে আলোচনা করতে, তারপর আমি সবগুলো আলোচনা করেছি আবার করবো। এরপরে আমি বলি যে জেনারেল এক্সপিরিয়েন্স যারা না বুঝেন আমি বলে দিই, সবগুলোই বলি, কারণ এখন যদি সবাইকে বলি তো বলবেন যে আলোচনা করার দরকার আছে। আমি সবগুলোই করে দিচ্ছি। এটা হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্সের বিষয়টা আমরা আগে আলোচনা করেছি যে যদি কাজের সাথে কাজ না মিলে যায় তাহলে হবে এই কাগজটাই জেনারেল এক্সপিরিয়েন্স। আর যদি এই কাগজের সঙ্গে যদি কাভার করতে চান যে 2018 সালে এই কাজটা শুরু হয়েছে, আপনার এইখান থেকে এক্সপিরিয়েন্স শুরু, তাহলে এটা জেনারেল এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা যায়। আর যদি আপনি মনে করেন যে এই কাজের সাথে কাজের নাম মিলে গেছে, ইভেন হচ্ছে 5 বছরের ভিতরেই এই করে গেছে, তখন আপনি লাস্ট 5 ইয়ার্স এর ভিতরে একটা কন্ট্রাক্টের ভ্যালু যদি মিলে যায়, তাহলে আপনি সেটাকে স্পেসিফিক এক্সপিরিয়েন্স হিসাবেও নিতে পারবেন। এই একই কাগজ দুই জায়গায় ব্যবহার করতে পারবেন, জেনারেলও এবং স্পেসিফিকও কাউন্ট করা যাবে। আচ্ছা, এরপরে যেটা আমি বলেছি যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ফিনান্সিয়াল ক্যাপাসিটির ভিতরে 4টা ডকুমেন্ট দিয়ে কভার করা যায়। সেটা কভার করতে গেলে সেই কভারেজটার জন্য আপনাকে স্পেসিফিক 4টা ফরম্যাট বলেছি। একটা হলো ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে আপনার ক্রেডিট লাইন, আরেকটা বলেছি আমি সেনশন লেটার, আর একটা হলো ব্যাংক ব্যাংকের এই আছে অডিট রিপোর্টের যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটটা আপনি দিবেন। আর ট্রেড লাইসেন্স তো বলার কিছু নাই, টিনও আমার মনে হয় বলার কিছু নাই, যে ট্যাক্সের ক্লিয়ারেন্সটা প্রতি বছর যেটা দিতে হয় সেটা। আর ব্যাট সার্টিফিকেট, ব্যাট ফর ব্যাট মানে ব্যাট মিনস বিল সার্টিফিকেট দিলে হবে। আর এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এটাও আমি বলেছি যে এটাও 4টা ডকুমেন্ট দিয়ে প্রুভ করা যায়, তবে এটার অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট ইজ পেমেন্ট সার্টিফিকেট। টার্নওভার ডকুমেন্ট প্রিসিডেড দ্য payment certificate will preceded the payment certificate. Payment certificate is applicable for the turnover document. অন্য ডকুমেন্ট দিয়ে আপনি করতে পারেন, বাট এই পেমেন্ট সার্টিফিকেট পেমেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আপনি প্রুভ করাইতে পারেন তাহলে টার্নওভার হিসাবে এই ডকুমেন্টটা পাবে। এই হচ্ছে প্রোগ্রাম। তাহলে আমরা এখানে জেনারেল এক্সপিরিয়েন্স আপলোড করবো। তাহলে জেনারেল এক্সপিরিয়েন্সটা যদি আগে আমরা আপলোড করা দেখাইছিলাম, এখানে যদি যায় এটা জেনারেল আর আমার একটা এক্সপিরিয়েন্স। প্রশ্ন ছিল। কি প্রশ্ন করেন, কি প্রশ্ন করা দরকার বলেন। বুঝতে বললেন যে পেমেন্ট সার্টিফিকেট, হ্যাঁ, আমরা যখন আউটসোর্সিং ম্যান পাওয়ার সাপ্লাই করি তখন তারা শুধু ব্যাট আইটি যেটা কর্তন করার পরে যে কমিশনটা দেয়, হ্যাঁ, সেটা আমাদেরকে সার্টিফিকেট, হ্যাঁ, কিন্তু ওই পেমেন্টটা যে
স্যালারিটা দিয়ে দিচ্ছে যে ইন্ডিভিজুয়াল যারা কাজ করে ওদের অ্যাকাউন্ট, ওটা তো আমাদের অ্যাকাউন্টে আপনাদের আসছে না। আপনাদের এই যে ফিজিক্যাল সার্ভিসের ক্ষেত্রে জি, টার্নওভারটা আপনারা যেটা ব্যাংকে ঢুকে যে টাকাটা আসলে আলটিমেটলি টাকা পয়সা কেটে আপনাদের যেটা ব্যাংকে ঢুকতেছে সেই জি, টাকাটাকেই টার্নওভার হিসেবেই আমরা ট্রিট করতেছি, বাট যেটা ব্যাংকে ঢুকে না, যে টাকাটা সেই টাকাটা তো হ্যাঁ, কোনোভাবেই আপনার টার্নওভার হবেও না। এটা হলো মূল fact। আচ্ছা। আরেকটা প্রশ্ন স্যার, আপনি যে ক্যান্ডেল ক্যাপাসিটির যে একটা সূত্র দেখালেন, ওটা একটু পরে, আমি এখন কোনো কোশ্চেন স্যার অ্যান্সারে এটা আমি যাচ্ছি না। কোথায় পাইতে পারি? এটা আমি কোথায় আমি পাইতে পারি আমি তাহলে আমি না না আমি বলি, আমি এখন এই মুহূর্তে যে স্টেজে আছি এই স্টেজটা একটু কাইন্ডলি 30 মিনিটস লাগবে মেবি, অথবা 20 মিনিটস। আফটার দ্য ঠিক আছে। 20 মিনিটস আই উইল বি ওপেন all the participants. All the participants means you are not only, but all the participants will be called, will be questioned, not no problem. But তখন আমি স্লোটটা দিতে চাচ্ছি। এখন আমি আসলে জি, চাচ্ছিলাম না যে ইন্ডিভিজুয়ালি কারো কোশ্চেন আমি রিসিভ করি, তারপরও দুই একটা কোশ্চেন আমি দিচ্ছিলাম যে যেহেতু রিলিভেন্ট, বাট ওই জেন্ডার ক্যাপাসিটির জায়গায় আমি এখন বলবো না, তখন আমি আবার সূত্র বের করতে হবে। সূত্র না ঠিক বের আছে, করে বা না দেখাইলে হবে না। Okay? ঠিক আছে। তো জি, এখানে জি, হচ্ছে জি, যে এখানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি হচ্ছে যে আমরা যেটা বললাম সেটা অলরেডি এখানে আপলোড করতে হবে। তাহলে স্পেসিফিক এক্সপিরিয়েন্সকে আপলোড করা যেতে যদি করে ফেলছি, তাহলে আপনারা মোটামুটি একটা হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স আপলোড করা একটি নিয়ম, এখান থেকে সার্চিং ক্রাইটেরিয়া থেকেও আপলোড করা যায় যে আপনি যদি ইতিপূর্বে কোনো কিছু আপলোড করে থাকেন সেটা সার্চ করে নেওয়ার নিয়মটা হচ্ছে এখান থেকে। ধরেন আপনি টিন সার্টিফিকেট যদি এখান থেকে নেন, তাহলে আপনি টিন লিখে এখানে আপনি সার্চ দিলে আপনি আগে যে টিন ইউজ করছেন সেটা এখানে চলে আসবে, কোনো সমস্যা নাই। এখন আপনার এরকম করে এখানে টিক মার্ক দিয়ে আপনি আবার এখানে টিন দিয়ে যখন দিয়ে দিবেন তাহলে এটা একদম ম্যাপ হয়ে যাবে এই বিষয়টা। তো আমরা এইভাবে করে সবগুলো যদি জিরো করতে পারি, জিরো হয়ে যায়, তাহলে আমাদের এটা একটা আপলোড করতে পারেন, এটা হয়তো আপনার ম্যাপ করে দিতে পারেন। এটা এগুলো আপনারা এইভাবে দেখবেন, শেষে গিয়ে এখানে একটা ম্যাপ আছে, এটা হলো সেই ওয়ার্ক প্ল্যান। প্রত্যেকটা এরকম ঘুরে ঘুরে দেখবেন, বাট আপনি এটা একটা একটা করে দেখবেন, স্পেসিফাইলে গিয়ে স্পেসিফাই করবেন। ফাইনালি যেটা আমাদের করতে হবে, এই সব ম্যাপগুলো দেখার পরে আসলে এটা আপনাদের সব জায়গায় থাকে না, এই পার্ট ওয়ান, পার্ট টু, আর হচ্ছে পার্ট ফোরে, এই তিনটে জায়গায় শুধু অনলি আপনার এই ডেটার ডকুমেন্ট আপলোড করার জায়গা আপনার সব জায়গায় আছে, তবে এটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরির ভিতরে পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট ফোর, এর বাইরে কিছু থাকে। এখন আমরা যেটা করবো সেটা হলো ফাইনালি যে এনক্রিপ্ট করবো, করে আমরা এটা এনক্রিপ্ট করবো, তারপর পাসওয়ার্ড, তারপর ভেরিফাই, তারপর হচ্ছে এনক্রিপ্ট অ্যান্ড সেভ, এভাবে করে বাকিটা আমরা শেষ করবো। এনক্রিপ্ট, তারপর হচ্ছে ডিক্রিপ্ট, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে ভেরিফাই, তারপরে এনক্রিপ্ট, তারপরে তারপর হচ্ছে এনক্রিপ্ট, তারপর ডিক্রিপ্ট, তারপর পাসওয়ার্ড। একই কাজ মুখস্থ হয়ে গেল আপনাদের। এরপরে এনক্রিপ্ট, তারপর ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, তারপরে এনক্রিপ্ট অ্যান্ড সেভ। এখানে এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, তারপর হচ্ছে এনক্রিপ্ট, তারপরে সেভ। এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। আগের মতো কিন্তু গতকালকে এটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপনার এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, তারপর হচ্ছে এনক্রিপ্ট, তারপরে সেভ। এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, তারপর হচ্ছে এনক্রিপ্ট অ্যান্ড সেভ। এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, সেভ। আচ্ছা, মূল ফোকাস হচ্ছে
এই দেখেন এখন বলতেছি কি টেন্ডার সিকিউরিটি স্পেন্ডিং, তার মানে আপনার এখন বাকি আছে টেন্ডার সিকিউরিটিটা দেওয়া। টেন্ডার সিকিউরিটি যদি দেওয়া হয়ে যায় তাহলে এখানে আইএসডি কোনো ফাইনাল সাবমিশন চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তাহলে কি দাঁড়ালো এখানে আমরা এই সবগুলো কি তারপরে সবগুলো চেক করে ম্যাচ করলে এই কথাটা আসবে। তার মানে এটা ফাইনালি পেন্ডিং লেখা আছে তাহলে বুঝে যাবে যে টেন্ডার সিকিউরিটিটা দেওয়া হয় নাই। টেন্ডার সিকিউরিটি দিলেই এখানে আইএসডি আর কোনো ফাইনাল সাবমিশন চলে আসবে। এখন অসুবিধা নাই, এখন আমরা একটু ওপেন করবো। আজকে যেহেতু বেশি সময় দিব, আপনারা প্রত্যেকে যেন লাস্ট সময় তো শেষ দিন, এর জন্য আমি একটু বেশি সময় কোশ্চেন অ্যান্সার গুলো একটু বেশি কাভার করবো। এখন আপনাদের কাছে ওপেন করে দিচ্ছি, স্যার আপনারা স্যার আমার ওই যে স্যার বিলো কোয়ান্টিটি সাবমিট করার সময় কারেন্টটা চলে গেছে স্যার। আমি ওই পর থেকে এই টেন্ডার ডকুমেন্ট গুলো সাবমিট করার পরে তো দেখিনি স্যার। বিলো কোয়ান্টিটি কিছু আবার কিছু করে বিলো কোয়ান্টিটি কোয়ান্টিটি সব মানে আপনি দেখেন নাই। স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, বিল অফ কোয়ান্টিটি আমি আপনাকে ওপেন করতেছি, আবার ডিলিট করে দিচ্ছি। এটার নাম হলো বিল অফ কোয়ান্টিটি। বিল অফ কোয়ান্টিটির এটার এটা ডিলিট করলেই আপনি আবার এখান থেকে ই করা যাবে। বিল অফ কোয়ান্টিটি মিনস হলো যারা যে সমস্ত আইটেম দিয়ে টেন্ডারটা কমপ্লিট করবে, যে টেন্ডার গুলো আপনার কাজ করতে যে সমস্ত আইটেম দিয়ে করা হয় সেই সকল আইটেমটা এখানে দেওয়া থাকে। এখানে 100 আইটেমও থাকতে পারে এই যে বিল অফ কোয়ান্টিটির ভিতরে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এভাবে থাকতে পারে, সেটা কোনো বিষয় না। ফিল আপ করা জানতে পারলেই হলো। দিলে গেলে আপনি এখানে, এটা তো আর্ট ওয়ার্কের কথা বলেছিলাম যে এই আর্ট ওয়ার্কের 1 কিউবিক মিটারের দাম কত টাকা, সেটা তার আপনি মুখস্থ লিখবেন না। এটার জন্য হয় অফিসিয়ালি যারা বিল অফ কোয়ান্টিটি ইউকিউ বানাইছে তাদের কাছ থেকে ইনফরমেশনটা পুরো ফিল আপ করা আছে, সেটা নিয়ে আসতে পারেন। অথবা আপনি এখানে যদি আপনি যদি এক্সিকিউট ওপেন করেন তাহলে এখানে এই যে এখানে সার্চিং একটা এখানে এটা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। করে আপনি এখান থেকে আর্ট সার্চ দিলে এটা কিউবিক মিটারে যেটা আপনার মনে হয় যে এটা আপনার সাথে এটা মিল আছে নামের সাথে, তখন সেই কিউবিক মিটারের টাকাটা কপি করলে যেমন এখানে 6-7, কিন্তু এই 6-7টাকে কপি করে আমি কি করলাম এখানে এসে জাস্ট এখানে বসায় দিয়েছিলাম, আর কোনো কাজ করি না। এখানে এইভাবে ফিল আপ করতে হবে। স্যার এখানে বিলো কোয়ান্টিটি শিডিউলে যে রেট থাকে আমরা তো রেট দিতে পারবো না, আমাদের লিখতে হবে না স্যার এখানে। এইটা এখন একটা ফর্ম বের হয়েছে ডিসকাউন্ট ফর্ম, গতকালকে দেখাইছি। তো ডিসকাউন্ট ফর্মটা যদি দিয়ে দেন আর আপনি যদি মনে করেন যে 67 টাকাটাকে, ভালো কথা বলছে, যদি মনে হয় যে না আপনি 67 টাকা আপনি রেট করবেন না, সেক্ষেত্রে আপনি এক্সেলে যাবেন। এক্সেলে গিয়ে আপনি এখানে লিখবেন রেট বুকের এত টাকা, রেট রেট বুকে হচ্ছে আপনার হচ্ছে কত টাকা, ধরেন 67। আপনি যখন রেট বুকে 67 টাকা লিখবেন, এখানে 67 টাকা লিখবেন, আর এইখানে হচ্ছে আপনি এখানে হলো 67 টাকা লিখলেন, বাট আপনি ফাইনাল যেটা রেট বুক করবেন এটা এটা রেট বুকে আছে 67 টাকা, এখানে আপনি 10% বের করবেন। 10% মানে লেস দিবেন, ফর এক্সাম্পল 10%, 10% 10% আপনি লেস করবেন, তাহলে কি হবে এইটার থেকে 10% আপনি ইনটু কত পার্সেন্ট, 10% আপনি ডিডাকশন করবেন, তাহলে এখানে বের করলে এটা হবে না, এটা আপনার এখান থেকে 10% পার্সেন্টেজটা দিবেন। হ্যাঁ, দিয়ে যখন দিবেন ওইটা টাকাটা একটা বেশি নয়, এইটা 10% ইনটু 10%, এটা দিলে আপনার এই টাকাটা আসতেছে। 10% বের করে আপনি যখন ফাইনাল রেটটা করবেন, আপনি ফাইনাল রেটটা করবেন তখন আপনার সিলেক্ট বাইক করতে মাইনাস করে যেটা আসে সহজভাবে আপনি এটা রেটটা দাম দিলেন, পরে সব করে চলে আসবে। তখন আপনি যখন দেখেন 10% যদি এরকম হয় তাহলে আপনি শুধু এখানে টাকাটা লিখবেন, যখন আপনার এখানে এরকম আপনি বসাবেন তাহলে এখানে হচ্ছে ধরেন 60 টাকা এখানে আছে, 60 টাকার আপনি যখন বসাবেন তখন 54 টাকা দিতে হবে। তো এইভাবে আপনি যখন আপনি এই ফাইনাল বিলটা আপনি করবেন তখন আপনাকে এরকম একটা এক্সেল শিট বের করতে হবে। এক্সেল শিটটা বের করলে এইটা তখন আপনি দেখবেন, ধরেন আপনি 10% না হয়ে আপনি এখানে 5% লেস দিবেন অথবা 7% লেস দিবেন,
সেটা সব আইটেম থেকে আপনি 7% না পেলেই 7% লেস হয়ে যায়। কথাটা বুঝতে পারতেছেন কিনা? এই রেটটা আপনি তখন বের করে দিবেন। তার মানে আমাদের লেসের বিষয়টা এখানেই চলে এসেছে। স্যার আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের সিভিল কাজে আহ, ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি রেটটা বেশি, আবার মাটি কাটার রেটটা কম। তাহলে আমি ব্যালেন্স করবো যে আমার এখানে 5% দিব, ওখানে 10% দিব, কারণ আমি কিন্তু এরকম লেস দেবো যে তার উপর ভিত্তি করে টাকাটা পাবো নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার আমি কি ওগুলো সিস্টেমটা করবো যে আমি ঢালাই কাজে রেট কম দিব, লেস কম দিব, কিন্তু ইয়া কাজে তবে মাটি এটা কাটা কাজে হ্যাঁ, এইটা এনালাইসিস করে নেওয়া উচিত। এইটা এনালাইসিস করে নেওয়া উচিত। আপনাকে আগেই এনালাইসিস করা উচিত। ঠিক আছে? মানে স্যার আমার 15টা কিন্তু আমি দিব, সবগুলো কি একই লেন্স দিব, নাকি আমি এভাবে ডিসটেন্স না, করে না, দেবো আমি তাহলে? এটাই বলছিলাম। আমি একই লিস্ট সবসময় দিতে হবে এরকম না। আপনাকে এনালাইসিস শব্দটা বলার উদ্দেশ্যটাই হচ্ছে আপনি কোনটায় কতটুকু প্রফিট মার্জিন আছে। আই ডোন্ট নো। বাট ইউ আর নো দ্যাট যে আপনি কতটুকু দিলে আপনি প্রফিট করতে পারবেন। এটা অ্যাজাম্পশন ইওর, ডিসিশন ইজ ইওর। এটা আমি বলবো যে আপনাকে এনালাইসিস শব্দটা বলছি আমি। অ্যানালাইসিস মিনস আপনি এটাকে বাজারটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনি মার্কেট অ্যানালাইসিস যে আসলে যে এই রেটটা আমি দিলে কি প্রফিট হবে কি হবে না। এটা এটা আমি বুঝতে বলতে পারবো না। আর স্যার এই রেটের অনুসারে তো স্যার এসএলপিটা হবে, স্যার এসএলপিটা স্যার আমাদের একটা এক্সেল এটা তো শিট দিচ্ছে। টোটাল টাকার উপরে, এসএলপি তো টোটাল টাকার উপরে। স্যার আমাদের একটা এক্সেল শিট দেওয়া হয়েছে বিডিএল থেকে, ওটা একটু যদি স্যার হ্যাঁ, এক্সপ্লেন করতেন এটা, এই জি, এক্সেল শিট। জি। ওইটার ভিতরে হচ্ছে টোটাল টাকাটা বসাতে বুঝতে পারবেন কি কত টাকা রেট করছে তার রেটটা অ্যাকসেপ্টেবল হতে পারে। এটা হলো টোটাল যখন ফাইনাল ওপেনিং শিট হাতে পাওয়ার পরের ঘটনা কথা বলছি। স্যার ওইখানে আমাদের কোনো কাজ নেই না এসএলপি নিয়ে? না, 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 ওটা আপনারা আমার কোনো হাতে দেওয়া নেই। ওটা বোঝার জন্য যে আমি কি কাজটা পাবো কি পাবো না, এইটার রেসেন্টলি ফর্মুলেশনটা কি হয় সেটা বোঝানোর জন্য ওই ফর্মুলাটা বের করা হয়। স্যার আপনি একটু একটু আর মানে আমি তো ওই যে কোয়ান্টিটি বসানোর সময় তাড়াতাড়ি তো একটু সামনে একটু দেখাইলে আমার হয়ে যাবে। আমি 5 মিনিট 8 মিনিট এটা তো আমি অলরেডি দেখাইছি। এটা তো আপনি আমার এই যে এখন এইটাই আপনি 100 টাকা যদি মনে করেন যেটা আপনি করবেন এই রেটটা হয়তো বা এখানে 65 লিখে দেন ফর এক্সাম্পল। একটা থাকতে পারে কম বেশি এরকম করে যেখানে যেটা হবে সেটা আপনি বসাবেন। এটা তো তেমন কিছু না। এই যে বসানোর পরে সাইন করে দিবেন, পাসওয়ার্ড দিবেন শেষ। এই দুই কাজ। ক্লিক সেভ। এটা হয়ে গেছে। কিন্তু টেন্ডার সাবমিশন করার পূর্বে গ্রান্ড সামারিটা দেখতে হয়। গ্রান্ড সামারিটা মিন ধরেন আপনারা গ্রান্ড সামারিতে ক্লিক করে ডিটিপি যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন যে টোটাল টাকা কত। সেটা আপনি এখান থেকে দেখে তারপর রেট করবেন যে আপনি কি এই জায়গায় রেট করতে চান নাকি বাড়াইতে চান নাকি কমাইতে চান সেটা দেখে নিতে। আচ্ছা, এরপরে কোশ্চেন প্লিজ। আপনার কোশ্চেন ছিল ওই যে একজনের ছিল হচ্ছে কি আপনার একটু পরে বলবো যে আপনার ওই যে কি টেন্ডার ক্যাপাসিটি। টেন্ডার ক্যাপাসিটি, জি স্যার। টেন্ডার ক্যাপাসিটিটা সূত্র হচ্ছে এই একটি ফর্মুলা আবার দেখাই। এই টেন্ডার ক্যাপাসিটি এটা হলো টেন্ডার ক্যাপাসিটি নাম। এটার নাম হলো টেন্ডার ক্যাপাসিটি। এই টেন্ডার ক্যাপাসিটিটার সূত্র প্রথম যে এর মান, এর মান হচ্ছে লাস্ট 5 বছর যে টার্নওভার থাকে সেই টার্নওভারের ভিতরে যে বছর বেস্ট ইয়ার, যে বছর সবচেয়ে ভালো করছেন জি সেই বছরটা হচ্ছে আপনার এ এ এ মানে হচ্ছে সবচেয়ে ভালো যে বছর টাকা আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকছে সেটাই জি হচ্ছে টার্নওভারের এর মান। এরপরে এন এর মানটা হচ্ছে আপনি যে টেন্ডারে আবেদন করতেছেন সেই টেন্ডারটা যদি 12 মাসের নিচে কোনো কাজের মেয়াদ হয় তাহলে আপনি 1 পাবেন 1। আর যদি 12 মাসের বেশি হয় সেটা 12 এই 15 ভাগ 12 দিলে এই যেটা আসবে সেটা যদি 13-15 মাস হয় তাহলে 15 মাস 15 ভাগ 12 দিলে যেটা আসবে সেটা পাবেন মানে 1 পয়েন্ট সামথিং পাবেন। তারপরে এই 1 পাইলেন তাহলে আপনার 1 পাইলে এখন যদি ধরে এর মান তাহলে এন এর মান হবে 1 যদি হয় তাহলে এখন কি হয় গুণ দিলে। আর বাই ডিফল্ট 1.25 যেটা এটা হলো কনস্ট্যান্ট অপরিবর্তিত। এই অপরিবর্তিত
আপনাকে ধরলে আপনার 1 কোটির জায়গায় 1 কোটি 25 টাকা হবে, আর 100 কোটি হলে আরো 1 25 মানে বেড়ে যাচ্ছে লাখ টাকা, 1 লাখ টাকা। এরপরে হচ্ছে আপনি -5, যেটা হচ্ছে এই অনগোয়িং কাজ, যেটাকে বলা হয় আপনার রানিং ওয়ার্ক, যারা কাজ অলরেডি আপনার হাতে আছে কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন না, সেই কাজটা কতটুকু কমপ্লিট করছেন সেটা বাদ দিয়ে বাকি যে টাকাটা আনকমপ্লিট ওয়ার্ক যেটা আছে সেটা হবে আপনার রানিং ওয়ার্ক, যেটা মাইনাস হয়ে যাবে টাকা, আপনার ক্যাপাসিটি থেকে মাইনাস হবে। বুঝে গেল বিষয়টা? বুঝতে পারছেন কিনা? কাজটা আমরা পাইতে পারি কোনটার রেজাল্ট? এই যে স্যার টেন্ডার ক্যাপাসিটি রিজার্ভ আছে রেজাল্ট তো আপনি বের করে ফেলবেন। যেমন আপনি বললাম, যদি আপনার সবচেয়ে যে বছর আপনার এটার পিছনে তো অনেক খাটাখাটনি আছে, কারণ 5 বছরের ভিতরে 1 বছর আপনার 1 কোটি হইতে পারে, 500 কোটি হইতে পারে, 1 কোটি, 100 কোটি, 20 কোটি, ধরে নিলাম 1 কোটি টাকা। তো 1 কোটি টাকার যদি আপনার ইয়ে হয়, আর উনি যদি 1 কোটি টাকা চায়, তাহলে আপনার 1 কোটি টাকার ক্যাপাসিটি তো আগেই আছে, তার সাথে যদি আপনি এই গুণ করে 1.25 গুণ করার পরে হয়ে যাবে 1 কোটি 25 লাখ। তাহলে আপনি যদি হাতে 1 কোটি টাকার কাজ করেন আর 1 কোটি টাকা তারা যদি টার্নওভার চায়, টার্নওভার না সরি ক্যাপাসিটি চায়, সেই ক্যাপাসিটিটা আপনি ফুলফিল না করতে পারলে তাহলে এক্সিকিউটিভ কাজটা আপনি নিতে পারবেন না। আর যদি ওই মাইনাস করার পরে আপনার হাতে যদি কাজ কম থাকে, তাহলে আপনি ক্যাপাসিটি নিতে পারবেন। এই ক্যাপাসিটিটা হচ্ছে এরকম যে আপনি কাজ শুধু নিবেন কিন্তু কাজ উঠাইতে পারবেন না, তাহলে সেই ধরনের কাজ আপনাকে দেওয়া হবে না। সবাই চায় যে এই ধরনের একজনের 3-4টা কাজ নিতে চায় বা নিল, কিন্তু আলটিমেটলি ওভারলোডেড, কিন্তু আর কাজ করতে পারছে না। আচ্ছা, স্যার আমি তো ওই যে স্যার বিল অফ কোয়ান্টিটির পরে অপশনটা দেখে নিতে স্যার একটু দেখেন স্যার আমি বিল অফ কোয়ান্টিটির পরে কি কাজটা স্যার ডকুমেন্ট সাবমিশন আগে স্যার বিপ্লব একটু আগে দেখালাম। Review of existing commitment and work to be completed during the next 10 year. এটা একটু স্যার মানে বুঝে পারছেন এইটা হলো এটা কি ভ্যালু বি। হ্যাঁ স্যার বি মানে হচ্ছে যে আমি বারবার বলতেছি, এটার নাম হচ্ছে এক্সিস্টিং কমিটমেন্ট। এক্সিস্টিং কমিটমেন্ট মিনস অনগোয়িং ওয়ার্ক। আপনার হাতে যে নেক্সট ইয়ার পর্যন্ত আপনি যে সমস্ত কাজ আপনি হাতে নিয়ে রাখছেন, কারণ আপনি 1 বছরের নেক্সট সামনে একটা বছর কাজ করবেন, সেই অর্থ বছরে আপনি যত কাজ আপনি ধরেন দুইটা একটা 5টা কাজ আপনার হাতে আছে, এখন সবগুলোই মাইনাস হয়ে যাবে আপনার টোটাল টাকার উপর থেকে। বুঝতে পারছি বলেন, একটা নতুন বলেন, অসুবিধা নেই। ডকুমেন্ট আপলোড করার স্যার আমি বুঝতে দেখে না স্যার এর কারণ ছিল না স্যার আমরা বিল অফ কোয়ান্টিটি আর পরে কাজটা কি আমি দেখতে দেখাতে স্যার আপনি আপনারটা সবার শেষে, এই উত্তর সবার পরে দিচ্ছে, আপনার বিল অফ কোয়ান্টিটির পরের কাজ, এটা আমি পরেই সবারটা শেষ করতেছি, তারপরে দিচ্ছি। বাট আপনার আরো যারা আছে তাদেরকে আমি একটু সার্চ করে দিই, তাদের প্রবলেমটা কি, ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। বলেন, আর কার কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। দাদা সার্ভিস সংক্রান্ত একটা প্রশ্ন করি। শিডিউলে আমাদের দেওয়া থাকে পার্টিকুলার স্পেসিফিকেশন, জেনারেল স্পেসিফিকেশন এগুলি বলা থাকে, হ্যাঁ, এটা কি নির্দিষ্ট কাজটা আমি কিভাবে করবো সেই ধরনের কোনো নোট দিতে হবে? এখন স্পেসিফিকেশন আপনি যেটা বলতেছেন এটা তো আসলে ফিজিক্যাল সার্ভিসের ভিতরে নাই, তারপরও স্পেসিফিকেশন শব্দটা আপনি নিয়ে আসলে এটাকে বলা হবে কার স্পেসিফিকেশনটা হচ্ছে। যেমন আপনি ডকুমেন্টে যদি যান, ডকুমেন্টের ভিতরে এখানে কোথায় আপনার এই জিনিস নাই যে জেনারেল স্পেসিফিকেশন, পার্টিকুলার স্পেসিফিকেশন নাই, আছে শুধু পারফরমেন্স স্পেসিফিকেশন। এখন
আপনার পারফরমেন্স মিন্স হচ্ছে যে ব্যক্তি পারফর্ম করবে সেটা কে? সেটা তো একটা ব্যক্তি। সেই ব্যক্তি, right? ব্যক্তি পারফর্ম করতে গেলে তার কি থাকতে হয়? একটা ব্যক্তিকে ইভ্যালুয়েশন করতে গেলে ২ টা স্টেজে ভাগ করা। একটা স্টেজে থাকে হলো, যেমন আমি যদি আপনাকে টিডিএস এ যাই, ২ টা স্টেজে ভাগ করা কোয়ালিফিকেশন স্টেজটা। সেই স্টেজের ভিতরে যেমন এখানে বলা আছে কোয়ালিফিকেশন স্টেজ, এই যে কোয়ালিফিকেশন, এবং আরেকটা থাকে হলো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই ২ টা আরেকটু সিমিলার এক্সপিরিয়েন্স। এটা হলো জেনারেল আর এটা হলো সিমিলার। কারণ একজন ব্যক্তিকে কোনো এই ৩ টা পার্টে ভাগ করছে। ধরেন একজন কন্ট্রাক্ট সুপারভাইজার, তার এসএসসি পাস, সে কোয়ালিফিকেশনে এটাই তার জন্য স্পেসিফিকেশন, মানে দ্যাট মিনস তার জন্য এসএসসি থাকতে হবে। এরপরে তার ৩ বছর জেনারেল অভিজ্ঞতা থাকতে হবে, এটাও তার জন্য স্পেসিফিকেশন। তারপরে সিমিলার ওয়ার্কের ১ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটাও তার জন্য স্পেসিফিকেশন। দ্যাট মিনস এইটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন হিসাবে আপনি এটাকে মিল করতে পারেন। বাট আপনার ওই যে এই গুডসের মতো ওয়ার্কসের মতো চিন্তা করলে হবে না যে একটা ল্যাপটপ কিনলেন, সেই ল্যাপটপের কি স্পেসিফিকেশন লাগবে। একটা জেনারেটর মেশিন কিনলেন, সেটার স্পেসিফিকেশন কি হতে পারে। তো এই ধরনের স্পেসিফিকেশনের কথাগুলোকেই আমরা বলে থাকি কি এক্সপার্টদের যে এক্সপিরিয়েন্স, সেগুলোকে স্পেসিফিকেশন হিসেবে বলা হয়। এই আর কি, এমনিতে কোনো স্পেসিফিকেশন নাই। আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাই সিস্টেমের কস্ট যেটা কাঠকলর, এটা কি প্রত্যেকটা ইউনিট টেন্ডারে দেওয়া থাকে? হ্যাঁ, প্রত্যেকটারই থাকে। ট্রাক কলম মিন্স আপনার দেখেন, যদি এইটা তো ফিজিক্যাল সার্ভিস, এই যে পঞ্চগড়ের ফিজিক্যাল সার্ভিস, এটার যদি আপনি এই প্যাকেজ নাম্বারটা নেন, এই প্যাকেজ নাম্বারটা যদি আপনি কপি করেন, কপি করে আপনি যাবেন হচ্ছে এপিপি অল এপিপি, এপিপি অল এপিপিতে গিয়ে যখনই আপনি প্যাকেজ নাম্বারটা দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে পরে দেখবেন এটা কত টাকা ধরা আছে, এটা হচ্ছে ওদের এস্টিমেট। কিন্তু স্যার, যদি কোনো কারণে প্যাকেজ নাম্বার না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো? প্যাকেজ নাম্বার না থাকার কোনো সুযোগই নেই। প্রত্যেকটা টেন্ডারের প্যাকেজ নাম্বার এটা মাস্ট, সিস্টেম জেনারেট, মাস্ট বি ইউজিং দ্য সিস্টেম মানে অল টাইম। আপনি সবসময় দেখতে পারবেন, দেখবেন যে কোনো টেন্ডারে যান, এই যে অল টেন্ডারে গেলে নোটিশ থাকা মানেই, যত নোটিশ এই জায়গায় হ্যাঁ, আসে, জায়গাটা দেখবেন প্রত্যেকটা নোটিশেই ঢুকলে আপনি একটা প্যাকেজ নাম্বার পাবেন। তবে আমি এইটা না থাকলে আমাদের যে আমি একটু আমার পরে আপনাকে একটা প্রশ্ন করবো। আমি একটা গতকাল যেটা নোটিশ দেখেছি, ওখানে প্যাকেজ নাম্বার নাই, এটা আমি আইডি নাম্বারটা আপনাকে দিচ্ছি। এই 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, দিয়ে আপনি দেন, দেন দেখি আমি যেটা আছে, সেটা হলো ওই তোমার টেন্ডার আইডি নাম্বার আছে, টেন্ডার আইডি নাম্বার। স্যার আচ্ছা, আপনি দিয়ে অন্য একজন কোশ্চেন করেন প্লিজ। আচ্ছা, তো আমার আমি আমি অ্যানুয়াল ম্যাক্সিমাম ডকুমেন্ট চেঞ্জ হবে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের যত সরকারি বডি আছে, গভর্নমেন্ট বডি, যারা ইজিপি ইউজ করে, সবাই কি এপিপি তো অবশ্যই বানায়, কিন্তু সবাই কি এই ইজিপিতে এপিপি আপলোড করে দেয়? এটা কি বাধ্যতামূলক নাকি নাকি কেউ ইচ্ছা করলে দিল না কি এরকম না না, ব্যাপারটা এটি কোনো কোনো মানে অপশনই নাই, দেয়ার আর নো অপশন। ইজিপিতে ইনক্লুড করতে হবে, মাস্ট হ্যাভ টু বি ইনক্লুডিং হেয়ার, মানে মাস্ট মাস্ট আপনাকে মানে প্রত্যেকটা বডি বলেন, অর্গানাইজেশন বডি যারা যাতে সব থেকে, তার প্রত্যেকটাকেই ইউজিং দ্য মানে ইজিপি সিস্টেম ব্যবহার না করে দেয়ার আর নো অপশন। সো এটাকে ইনক্লুড করতেই হবে যে আপনাকে এপিপি মাস্ট হ্যাভ টু বি। আচ্ছা, ফাইন। তাহলে এটার কি কোনো টাইমলাইন আছে? যে কারণ আমি মনে করেন আমি একটা মিনিস্ট্রি, এখন আমাকে কি যে হয়তো এটিপি তো হয়ে যায় কত তারিখের মধ্যে, কোন মাসের মধ্যে? যেমন এখন যেমন সরকারি বডিগুলো সবাই বাজেট। এইটা আমি বলে দিচ্ছি, এটা হলো ওই যে প্রতিটা জুনের পরে জুলাই থেকে, এখন হ্যাঁ, জুনের পরেই বাজেট পেয়ে যাচ্ছে সবাই, জুলাইতে তারা প্রত্যেকে জুলাই হ্যাঁ। আগস্ট সেপ্টেম্বরের ভিতরে প্রত্যেকেই ২-৩ মাসের ভিতরে প্ল্যান অ্যাপ্রুভ করাই নেয়।
অ্যাপ্রুভ করে এক ২ মাস এক ২ মাসের ভিতরে প্ল্যান অ্যাপ্রুভ করা। তো এই প্ল্যান অ্যাপ্রুভ করে হচ্ছে হোম এটা পুরোপুরি। তো এটা হ্যাঁ প্রতিটা প্রতিষ্ঠানেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ২-৩ মাসের ভিতরে এরা প্রত্যেকেই প্ল্যান আপনার অ্যাপ্রুভ করায় নিতে হবে ইউজিং দ্য ইজিপি সিস্টেম। সো এটা আপনার ওই যে ইজিপি সিস্টেমে ২-১ মাসের ভিতরেই পাওয়া যায়। এই দেখান যে নিয়মটা সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। এইটা এপিবি অল এপিবি তে গেলে আপনি যেটা চুজ করবেন, যে ডিপার্টমেন্ট, যে হুম, মিনিস্ট্রি, যে সবাই অর্গানাইজেশন এখানে আছে। সেটা সবাই যেহেতু এখানে আছে আপনি ঢুকবেন একটা করে সার্চ দিবেন, একটা আপনার চোখের সামনে চলে আসবে। আচ্ছা জি, ঠিক আছে। আমি এটার জন্য বললাম যে এপিপি তো আমাদের মেইন জিনিস, আসলে কোন কোম্পানি হ্যাঁ, কোন হ্যাঁ, না মিনিস্ট্রিতে এপিপি ছাড়া কেউই টেন্ডারে দিতে পারবে না। দিতে পারবে না। আমরা জানতে পারলাম যে কোন অর্গানাইজেশন গুলা কি কি সামনের বছর করে 26 এখন তো 25-26 চলে গেল, 26 সালে তারা তার কি কি সেটা কি এখন জিনিসগুলো জানতে করবে পারবেন না, সেটাও কিন্তু ইন জুলাইর অ্যাডভান্স। আগে। জি, জি, জি। না, ইন অ্যাডভান্স প্রকিউরমেন্ট কিছু হইতে পারে। অ্যাডভান্স প্রকিউরমেন্ট নামে একটা শব্দ আছে। যে ধরেন সে কিছু প্রজেক্টের মানে টাকা ধরেন আপনার অর্থ সেটা পরে হইতে পারে, কিন্তু বাজেট তার আগেই পেয়ে যায়। প্রজেক্টের কথা বলতেছি। হ্যাঁ প্রজেক্টের টাকা কিন্তু জুন জুলাইয়ের কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একবারই পাবে, কত টাকা পেয়েছে সেটা একসাথেই জানতে পারে। সো এটা প্রতিটা অর্থ বছর ব্যবহার করে কোন টেন্ডারটা করবে সেটা চাইলে তারা ইন অ্যাডভান্স প্রকিউরমেন্ট করতে পারে। পেমেন্ট উইল বি মেড বাই হচ্ছে অ্যালোকেশন অফ বাজেট। আদারওয়াইজ পেমেন্ট ছাড়া তারা বাকি যে প্রসেসটা আছে সেটা ইন অ্যাডভান্স প্রকিউরমেন্ট করলে করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ২৫-২৬ অর্থ বছর না আসলেও আপনি ২৫-২৬ এর টেন্ডার প্যাকেজ দেখতেও পারেন প্রজেক্টের ক্ষেত্রে। বাট জুলাই ও জুনের পর থেকে জুলাইতে, আগস্ট এবং সেপ্টেম্বর এই ৩ মাসের ভিতরে অল দ্য অর্গানাইজেশন মানে have to be মাস্ট হ্যাভ submitted টু আপলোড সাবমিট এন্ড আপলোড টু দ্য to the এপিপি পোর্টাল। EGP system, EGP portal, right? থ্যাংক ইউ। আমি আরেকটা কোয়েশ্চেন কিছু করবো, হ্যাঁ, করেন, অসুবিধা নাই, এটা করেন। হচ্ছে থেকে যে আমরা তো বাংলাদেশ গভর্নমেন্ট যে ইজিপি সিস্টেম ইন্ট্রোডিউস করছে এই কারণে যাতে আপনার নর্মাল টেন্ডার গুলো অথবা যেগুলো ম্যানুয়াল টেন্ডার হইতো সেগুলোতে অনেক ধরনের দুর্নীতি হতো স্বাভাবিকভাবেই, একজন মাস্টারি হইতো, এগুলা মিটিং অনেক মিটিংয়ে হয়ে গেছে। তারপরেও ইজিপিতে কাজ করতে কি কি কোনো আমি হচ্ছে যে আপনাদের টিপস চাচ্ছি যে কোনো ফাঁক ফোকর কি এখনো কি রয়ে গেছে এগুলো আমরা একটু আসলে বিষয়টা ইজিপি আসার পরে একটা সুবিধা হচ্ছে, বড় একটা সুবিধা হচ্ছে যে আপনার এই ইজিপি একটা হলো ওপেন অল অল ওপেন ফর অল, ওভারঅল হ্যাঁ ওপেন করা ওপেন ফর অল। এইটার ওপেন ফর ক্ষেত্রে সাবমিট। আসলে হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওপেন একটা মানে ইয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে কোনো বক্স বা ইয়ে নাই, যেহেতু এইটা ডিসক্রিমিনেশন যে শব্দটা, ডিসক্রিমিনেশন সেটা যে চলে গেছে। হ্যাঁ, স্বজনপ্রীতি করার সুযোগটা খুবই কম। নাই বললে ভুল হবে, আছে। সেক্ষেত্রে আছে কোনটা? সেটা হলো বিজনেস রুল ভায়োলেশন করে আপনাকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দিলে সেটাও কিন্তু রেকর্ডেড। রেকর্ডেড মিনস যদি আপনি মানে এমন অভিযোগ যদি আসে যে এই টেন্ডারে আমাকে বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটার অবজারভেশন যদি বা সেটা যদি ফাইন্ডিংস যদি আপনার কোনোভাবে কোথাও যদি একটা কমপ্লেন আকারে যায়, সেটা যদি আপনার এমন হয় যে সেটা প্রমাণিত হয়, তখন ওই যে সিএফসিসি নামে একটা ক্লোজ আছে, যেটা 64 এর আইন আর 151 এর একটা ক্লোজ আছে। সেটা ক্লোজে বলা আছে কি, এই যে এটা হলো পিপিএ এবং পিপিআর এর কথা বললাম, সেটা অসৎ আচরণ। অসৎ আচরণের ভিতরে যদি পড়ে যায় তাহলে কর্পোরেটিং এন্টিটি তার পেনশন নিয়ে এবং ফৌজদারি মামলার ভিতরে পড়ে যাবে। তখন তার মানে চাকরি চলেও যেতে পারে, মানে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাট এটা খুবই এখনকার সময় আমি বলবো যে 80 থেকে 90% ফেক এবং হচ্ছে ইয়ে হয়, মানে কি বলে যে এটা অথেন্টিকেশনটা ফুলফিল হচ্ছে এবং এটাকে কেয়ার হচ্ছে। এখন আর আগের মতো আপনি বললেই যে দুর্নীতি করে ফেললে পার পেয়ে যাচ্ছে এরকম না। দুর্নীতি হচ্ছে না তাও না, ওই 10% ভিতরে দুর্নীতি কম বেশি হচ্ছে। বাট সেটা রিকভারি করার জন্য অডিট, অনলাইনে অডিট হচ্ছে, হবে।
এবং সেটা ডে বাই ডে এটা আপনার হওয়ার সম্ভাবনা বেশি। বাট এটা এখনকার সময় যে একটা কাগজ দেয় নাই আপনাকে কাজ দিয়ে দিবে, এটা দিলে সেটা থেকে ধরা পড়ে যাবে। এবং একটা কাগজ সে একজনে দিল, আপনি বললেন দেয় নাই, সেটাও কিন্তু আপনি বলার সুযোগ নাই। আগে কি ছিল, একটা কাগজ ছিঁড়ে ফালাই দিত, একটা কাগজ বানায় আর একটা দিয়ে দিত। সেইটা এখন আর কোনোভাবেই সম্ভব না। যে আপনি যা সাবমিট করেছেন রেকর্ডে, আপনি যদি কোনো কিছু অস্বীকার করেন সেটাও করার জন্য। আউটসোর্সিং স্যার সম্পর্কে স্যার জি, ধন্যবাদ। স্যার আমি ইডিবি সিস্টেমে দেখেছি যে বিগত যেগুলো কাজ কমপ্লিট করা হয়েছে এইগুলোর এখনো যারা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট পায়নি, 30 জনের ভিতরে যারা এখনো ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট পাননি, তারা ইডিবি সিস্টেমের মাধ্যমে এগুলো আপলোড করে, নাহলে 30 জনের পরে এগুলো আর আপলোড করতে দেওয়া হবে না। একটা বিষয় আছে। আর একটা বিষয় স্যার, এই যে আমি শুনেছি যে ইডিবি সিস্টেমের মাধ্যমে নাকি এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ক্রিয়েট করা যায় 2 সপ্তাহের আমি মধ্যে। আমি আমি দেখাই দিই আপনাকে, এটা ভালো কোশ্চেন। এটার নাম হলো টেন্ডারার ডাটাবেস, বুঝছেন? টেন্ডারার ডাটাবেস দেখা যায়। জি এইটাই যখনই আমি ক্লিক করবো, এখানে লেখা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। একটা হলো ইজিপি আর একটা হলো মেনু ওয়ান। ইজিপিতে যদি আপনি কাজ করে থাকেন, এখানে শুধু আইডি নাম্বারটা দিলেই, এই যে আইডি নাম্বারটা দিলেই বাকিটা ফিল আপ হয়ে আপনার এরকম একটা এক্সপিরিয়েন্স শো করবে। এবং সেটা আপনি সেন্ড করতে হবে কার কাছে? যদি এটা প্রথম আপনি বানাইলে হবে, এটা সেন্ড করে আবার আপনার পোর্টফোলিও এন্টিটির কাছে পাঠাইলে তখন সেটা অ্যাপ্রুভ দিবে। হ্যাঁ, অ্যাপ্রুভ স্যার, দিলে সেন্ডটা কিভাবে করবো স্যার? এই যেখানে আগে এটাকে আপনাকে এই সবগুলো ফিল আপ করে যখন সেভ দিবেন, তখন নিচে ডিলেট অপশন আসবে। এখন এখানে তো এভাবে ইয়ে নাই যে থাকতো, তো আমি আপনাকে দেখাচ্ছিলাম। এখানে সেন্ড অপশন একটা আসবে, এখানে জি আমার অ্যাপ্রুভ ছাড়া নাই। যাই হোক, নিয়ে তো ওইখানে আপনার সেন্ট আসলে তখন তারা ওইটা যদি অরিজিনালি আপনার ডকুমেন্ট যদি তারা কাজ করে থাকেন, তাহলে তো অবশ্যই তারা এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং এইটা লাইভে চলে যাবে। জি ঠিক আছে স্যার, তাহলে তো বেশি একটা কঠিন না তো আর কি, পূরণ করে পাঠাবো। না, কঠিন না, কঠিন না। এটা কঠিন বেশি কিছু না। এক্সপিরিয়েন্স ইনফরমেশন দিয়ে আপনার এই তথ্যগুলো দিলে, যে এখানে আছে এই যে আপলোডের অপশন কিছু পাওয়া যায়, দুইটা অপশন। এই যে এক্সপিরিয়েন্স ইনফরমেশন আছে, একটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন আর এখানে আছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন। এই কয়টা তথ্য দিয়ে এখান থেকে আপলোড করে এই যে এখানে কিছু অপশন আছে, আপলোড করে যেটা কাজ করবে সেটা এখান থেকে কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, দুইটা পরে দুইটা দুইটা ফাইলই কমপ্লিট করতে হবে তাই তো? এক্সপিরিয়েন্স জি জি ফাইলটাও কি জি 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 কমপ্লিট? জি জি। আচ্ছা, স্যার এরপর তাহলে কি আমরা বলেন? প্রক্রিয়া এন্টিটির সাথে ধরুন আমি 2 বছর 2 কন্ট্রাক্ট শেষ করেছি, আমি 3 নাম্বার কন্ট্রাক্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমাকে 2টা এক্সপিরিয়েন্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে। এখন আমি তো রানিং কাজ করতেছি। হ্যাঁ, 3 নাম্বার কন্ট্রাক্ট। এখন আমি যে রানিং টেন্ডারটা আবার সাবমিট করবো যখন টেন্ডার কল করেছি, এখন পূর্বে যে 2টা আমি সাকসেসফুলি কন্ট্রাক্ট কমপ্লিট করেছি, সেই জন্য কি মার্কিং এর কোনো সুবিধা পাবো আমি? এইটা অবশ্যই আপনার খুবই একটা ভালো কোশ্চেন। আপনার সার্ভিসের ক্ষেত্রে এটাকে বলে এডিকুইসি অফ অ্যাসাইনমেন্ট, এডিকুইসি অফ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এই যদি ইজ এক্সিস্টিং কমিটমেন্ট, এক্সিস্টিং কমিটমেন্ট, কমিটমেন্ট মিনস হচ্ছে সিভিল অর ম্যান পাওয়ার, অথবা যাদের অন্য কিছু যাদের দিয়েছে, যারা ইতিপূর্বে কাজ করতেছে আপনার ওখানে। হুম, আপনার ওখানে ইতিপূর্বে কাজ করতেছে, সরকার কিন্তু বলতেছে কি জানেন, যারা ইতিপূর্বে ওইখানে কাজ করতেছে, এক্সিস্টিং কমিটমেন্টে যারা আছে, জি, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তাদের। তো তাদেরকে আচ্ছা যদি ঠিক আছে। প্রায়োরিটি বেস যদি দিতে হয়, তাহলে কি দাঁড়াবে? যারা এক্সিস্টিং কমিটমেন্টে আছে তারাই তো কাজটা পাওয়ার যোগ্য, তাই না? জি, এই হলো বিষয়। যারা এর জন্য হয় কি, একবার যদি আপনি কোনোভাবে পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে পারফরমেন্স ভালো থাকবে, সেইটার উপরে ভিত্তি করে আপনাকে মার্কিং ক্রাইটেরিয়াতে আগায় নেওয়া যায়। কাউকে গুড দেয়, আপনাকে এক্সিলেন্ট দেওয়ার সুযোগ আছে।
আরেকটা ওই আইডি নাম্বার বলেছিলাম যে প্যাকেজ নাম্বারটা এটা কোনটা হবে, আমি কি আইডি নাম্বারটা বলবো আপনাকে? জি বলেন তো, কি আইডি নাম্বারটা বলেন তো। 1252 ওয়ান 1252 5 2 633। 6 এইটা জি এখন দেখেন, এই যে এখানে দেখেন, এই দেখেন, এটার নাম কি, এই যে এখানে প্যাকেজ নাম্বার, এটার নাম কি? বুঝছেন? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটা স্যার এটা যদি ওপেন করেছেন আমাকে ইয়াতে একটু আরেকবার দেখায় দেন কিভাবে আমি স্ক্রিনে এই দেখেন। এই যে ট্যাগে, এই যে এপিপি অল এপিপি দিয়ে এপি প্যাকেজ নাম্বার দিয়ে একটু ছাড় দেন। আমার মনে হয় সবাই আনমিউট, মানে সব মিউট করলে কথা বোঝা যাবে না। একটু আনমিউট করে রাখেন। এই যে দেখেন, এই জায়গাটা দেখা যাবে, ঠিক আছে? এবার আপনি আহ, যারা কোশ্চেন করতে চাচ্ছিলেন, একটা কোশ্চেন তারা পাঠিয়েছে, করতে পারেন। আচ্ছা, ওই একজন ব্যক্তি, তার একটু মনে খারাপ লাগবে যে তাকে ওয়েটিং রাখছি আমি, সেটা ওয়েট করতেছে। ওই যে আহ, এই এই যে আমি একটু বললেন যে আমি পারি নাই দেখি। আচ্ছা, আপনার জন্য আমি আবার একটা ওয়ে রাখছি, সেটা হলো যে যদি আপনি পরবর্তীতে আমাদের যে টেন্ডারের ক্লাস হবে, সেই সিটিসেন্টলি ওয়েবসাইট থেকে আপনি রাখেন। ওই ওয়েবসাইটের থেকে আপনি এই যাতে চোখ রাখেন যে কবে আবার অনলাইন ট্রেনিং হবে। সেখানে অবশ্যই আপনাকে ফ্রি অফ কস্টে আপনাকে তারা জয়েন করায় দেওয়ার জন্য বলা আছে এবং তারা দিবে। তখন আপনি সেটায় জয়েন করে দেবেন। হ্যাঁ, তারপরে স্যার ওই যে স্যার আমি আপনাকে অপশনটা বললাম, বাট আপনি এই এখানে এই ইয়েটা আপনি করেন, যেটা হলো এই এখানে আপনি একটু দেখেন, তারপর আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমরা কোথায় ছিলাম, টেন্ডার মাই টেন্ডার তো এরপরে ড্যাশবোর্ডে ছিলাম। দেখেন এরপরে এটা হলো কি, যে আপনি যখন টেন্ডারের দুইটা ধাপ, একটা ধাপ হচ্ছে ফিলিং, আর একটা হচ্ছে ফিল করা, আর একটা হচ্ছে মেন করা। এখন আপনি কি ফিল করবেন, সেটা হলো অ্যাকর্ডিং টু দা ক্রাইটেরিয়াতে যা যা বলছে সেটা দেখে দিলে দুইটা ধাপ, একটা হলো ফিল আর একটা হলো মেন। ফিল হচ্ছে আপনি বুঝতে পারবেন এই ভিউটা ফিল করাটা যেমন দেখবেন, তারপরে ধাপটা যেটা আসবে সেটার নাম হচ্ছে এই যে এটা, তার নাম হচ্ছে শিডিউল অফ ভিউয়ার। এটাও আসলে এরকমই। আপনি যদি ওই ইয়েতে যান, আহ, এই যে এখানে শিডিউল অফ ভিউয়ারকে ফিলে যান, তাহলে আপনি দেখতে পারবেন এই যে ভিউ কিউর মতো। এইখানে অবশ্যই জিনিসটা কি সেটা বলতে পারেন। এই শিডিউল অফ ভিউ আর ডে ওয়ার্কটা মিন হচ্ছে, ধরেন আপনি একটা আনসিন ওয়ার্ক, একটা জায়গায় একটা রাস্তা হবে, একটা হয়তো বা কয়েকটা লেবার লাগতে পারে, মাটি ভরাট করা, সেটা দেখা যাচ্ছে না, ওখানে তো বোঝা যায় না, 10টা লেবার লাগতে পারে বেশি বা 20টা লেবার, সেই লেবারের আসনটা ধরা থাকলে সেটা হচ্ছে ডে ওয়ার্ক হিসাবে পেমেন্ট করা যায়। সেটাকে বলা হয়, সেটা যদি আপনি অফার করে এখানে লেখা থাকে তাহলে আপনি মানে তাকে অফার করতে পারবেন। আর না থাকলে আপনাকে এখানে 0.0.001 দিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, আর স্যার এছাড়াও স্যার ওই যে আমরা এখানে যে তারা চাইছিল টিডিএসএ ইঞ্জিনিয়ারের বেসিক ইঞ্জিনিয়ার সার্টিফিকেট গুলা ওটা আপলোড করে দিবে স্যার। এই যে সবই ধরেন, এই যে এখানে বললাম যে ম্যাপ, যে ম্যাপ না, এই ম্যাপে গেলে আপনার এখানে প্রত্যেকটা আদার্সে দিয়ে আপনি সিভি দিয়ে দিবেন। আদার্সে দিয়ে এখানে প্রত্যেকের সিভি দিয়ে দিবেন, লিখে দিবেন ম্যান পাওয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার তারপরে যে যেটা দেখালেন ইজিপি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো এবং ম্যানুয়াল, এখন আমার আগের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ম্যানুয়াল, এটা কি আমি একটা হাতে করতে পারবো বা প্রক্রিয়া কি আমাকে
ইয়ে করবে, ইয়া করবে, সম্মতি দিবে এখন ইজিপির মাধ্যমে। কোনটা ওই কারা সম্মতি দিবে বুঝলেন একটা তো বলেন দেবে। কমপ্লিট করলাম, আমি ডাটা এন্ট্রি করে আমি ওনাকে সেন্ড করবো, উনি অ্যাপ্রুভ করবে, তাই তো? একটা বিষয় হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ ইজিপি যে ম্যানুয়াল যেটা ওইটা আমি কি করবো? ওইটাও সেম, ওটাও বলছে একই হবে, এটাও ওই একই হয়ে আছে। আপনি ডাটাবেসে যাবেন, এই এখানে কাজটা কিন্তু ম্যানুয়ালি করে দিই, এই ম্যানুয়ালে কাজটা যাবেন, কিন্তু ম্যানুয়ালি করে দিই। ম্যানুয়ালে করছেন সমস্যা নাই, ম্যানুয়ালে এই একইভাবে আপনার এখানে টেন্ডার আইডি চায় না, ম্যানুয়ালি যেসব তথ্য লাগে সেই তথ্যগুলো দিয়ে আপনি সেভ করে দেন আপনি এখানে সেন্ড করতে পারবেন। ম্যানুয়ালি অপশন আছে, এই যে ম্যানুয়াল এখানে দেখেন দুইটা অপশন, একটা হলো ইজিপি একটা ম্যানুয়াল। এখন স্যার চব্বিশ এন্টিটি ডাইরেক্টর আমি স্পেসিফিক বলি, রাজ্য ডাইরেক্টর, হ্যাঁ, এটা আমার এই কাজটা শেষ হয়েছে 24 সালে। ওই চেয়ারে কিন্তু ডাইরেক্টর উনি আর নাই, ওই ভদ্রলোক আর নাই, অন্য আরেকজন ডাইরেক্টর আছে। হ্যাঁ, উনি কি আমাকে দিতে চাইবে বা উনি দিতে বাধ্য? কি এক্সপিরিয়েন্স? জি জি, আমি বলতে চাচ্ছি আমি 24 সালে একটা কাজ কমপ্লিট করেছি হ্যাঁ ডাইরেক্টর। হ্যাঁ জি এখন উনি ওইখানে নাই, ওই পদে নাই, উনি ট্রান্সফার হয়ে গেছে বা সিনিয়র হয়ে গেছে, অন্য আরেকজন আছে। আচ্ছা, ওই উনি না ভদ্রলোক থাকলে কি সেটা আমাকে কোনো বিষয় না, উনি যদিও থাকুক আর না থাকুক সেটা কোনো বিষয় না, কাজ হচ্ছে ওনার প্রতিষ্ঠানে উনি তো তখন স্মারক নাম্বার ইউজ করছে, ইভেন হচ্ছে উনি যে একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিয়েছে সেটা অথেন্টিক, এবং ওই অথেন্টিক বিষয়টাই আপনাকে অনলাইনে আপনি আবেদন করছেন, সেটা সে অ্যাপ্রুভ দিবে, সেটাও সে ভেরিফাই করে অ্যাপ্রুভ দিবে, তাতে তাতে কোনো অসুবিধা নাই, এটা দেওয়ার নিয়ম আছে, এটা দিচ্ছে সবাই যে যেখানে আছে। আর এটা এটাও তার একটা ডেইলি রুটিন ওয়ার্ক, এটাও তার একটা কাজ, এটা আপনাকে দেওয়া তার ম্যান্ডেটরি, না দিলে উল্টা আপনি বলতে পারেন যে আপনি গভর্নমেন্টের রুল আপনি মানছেন না। আমার একটা কোশ্চেন আছে, একটা নয় আমি লিখতে স্যার, একটা কোশ্চেন হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর কমপ্লিশন সার্টিফিকেট কি একই জিনিস? রাইট, এটা সেম জিনিস। আর আর হচ্ছে স্যার, ওই যে একটা জায়গা ছিল যেখানে ওই আপনি বলছিলেন একই টির আন্ডারে থেকে অন্য টির আন্ডারে আপনার কোনো কাজ চলতেছে কিনা, সেক্ষেত্রে ওই যে টি ডিটেলস দেওয়া লাগে স্যার। এখানে যদি কোনো টি আমি যদি একটাই কাজ করতেছি, তাহলে আমি একটাই কাজ করছি, তাহলে ওইখানে ওইখানে কি করবো? ডিটেলস দিতে যদি একটা কাজ করছেন সেটা রানিং যদি না থাকে তাহলে তো আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন আর জিরো দিবেন। যেখানে অ্যালফাবেট থাকবে, শুনেন এখানে একটা ফিল আপ করার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যে যে জায়গাগুলোতে অ্যালফাবেট মিনস যেখানে অক্ষর লেখা যায়, যেমন সিরিয়াল নাম্বার, এখানে আপনি জিরো দিবেন। আর যেখানে আপনার এই যে নিউমেরিক ভ্যালু দিয়ে ভ্যালু নেবেন, এখানে অথবা কথায় লিখতে হবে, সেখানে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। আর স্যার আপনি তো স্যার অনেক বছর যাওয়া টিচিং নিয়ে কাজ করতেছেন স্যার, আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, এসএলডি থেকে বাঁচার উপায়টা কি? এখন এসএলটি নিয়ে তো আমি আলোচনা করতে পারলাম না, আসলে ভালো করে শেষ পর্যন্ত একটু করে দিই। এসএলটিটা হচ্ছে যে আপনার এসএলটি নিয়ে যেটা আপনি বলছেন, এসএলটিটা তো আমি ওপেন করি আবার BPPA। এই BPPA এর এই ওয়েবসাইটে গেলে আপনার পলিসি অ্যান্ড প্রসিডিউরে যদি যাই আমি, এখানে পাবলিক প্রকুরমেন্ট রুলস, এখান থেকে আপনারা এই যে প্রসেসের এই জিনিসটা ডাউনলোড করে 254 নম্বর পেজে যায়। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা হলো, এই জায়গাটা 8 নাম্বার যেটা আছে, এটা হলো আমি একটু যে সংক্ষেপে বুঝাই দিই। এটা হলো এইখানে হলো দাপ্তরিক প্রাকৃতিক মূল্যের যদি কেউ 10% উপরে রেট কোট করে তাহলে সে বাদ হয়ে যাবে, সে প্রথমিক এই মূল্যায়নে আসবে না। ধরেন 100 টাকার ভিতরে কেউ 111 টাকা রেট কোট করলে সে বাদ, বুঝলেন বিষয়টা। আরেকটা হচ্ছে, আরেকটা হলো যে সে যদি আপনার এই এই কাগজপত্রে যদি কোনোটায় ফেল করে কোনোটা, সে তাহলে তার রেজাল্ট দিতে যাবে না তার নাম, বুঝে গেছে বিষয়টা। এখন এই কয়টা ব্যক্তি
যারা টিকছে, ধরেন এই 7 জনের ভিতরে 5 জন টিকছে, তো 5 জনের ভিতরে মাঝখানে যে এভারেজ পাবে 5 জনের যে যোগ করে 5 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে সম্ভাব্য মানে উইনার। বুঝলেন বিষয়টা, সম্ভাব্য, তাও ফাইনাল না। তারপর আবার ওয়েটেড অ্যাভারেজ দিয়ে ভাগ দিয়ে গুণ দিয়ে যেটা ফর্মুলা আছে সেটা বের হবে। এটা বের হয়ে যে রেসপন্সিভ হবে তাকে বলা হচ্ছে এসএলটি। কিন্তু এখানে এনপিপিআই একটা শব্দ আছে, যে নামটা হলো ইজিপি পোর্টালে সরকারি ক্রয়ের লাস্ট যে 28 দিনের যে সূচক আসে সেটার নাম হলো এনপিপিআই। এটা অবশ্য অটো জেনারেট হয়, সিস্টেম জেনারেট হয়, এটা আমাদের আপনাদের হাতে নেই। তবে বর্তমানে এই 912 991 এর ভিতরে সীমাবদ্ধ আছে, এখন নতুনদের বাইরে যায় না। এরপরে যেটা হচ্ছে এইটা হলো, আমি আবার বলি, এই 5 জনের ভিতরে 5টা ভাগ হওয়ার পরে মাঝখানে যে থাকে সেই রেটটা ধরে আগাইতে হবে। আগানোর পরে এইখানে ওয়েটেড ফর্মুলা একটা আছে, সেটা হলো দাপ্তরিক প্রাকৃত মূল্যের ক্ষেত্রে হচ্ছে 20%। এখানে পার্সেন্টেজ বের করছে, যে ধরেন আপনার এখানে মূল্য সূচক হচ্ছে ইজিপি পোর্টালের এটা, আর এটার সাথে ধরেন আপনার অফিসিয়াল কস্ট সিস্টেমের এটার সাথে এটার ইনটু করে এটা আসছে, মানে গুণ করে এই টাকাটার উপরে মানে আবার যোগ করছে হচ্ছে এটা 3টে ভাগ আছে, 3টে ভাগ হলো ভার যুক্ত করে। এবং এই ভারটা অটোমেটিক ইজিপি ইজিপি করে দিবে, এটা আপনার আমাদের হাতে নাই কোনোটাই, সবই ফর্মুলাটা সব ইজিপিতে করে। তবে কাজ পাওয়ার যে বিষয়টা সেটা আমি বলি, সেটা হচ্ছে যে আপনার এই ওই ফর্মুলা চিন্তা করে লাভ নেই। বিষয়গুলো হচ্ছে যে আপনি 20%-এর নিচে আপনি যাবেন না। আর কথায় যেটা, সেটা হলো যে আপনি 20%-এর নিচে কোনোভাবেই রেকর্ড করবেন না, আর 10%-এর উপরেও আপনি রেকর্ড করবেন না। তাহলে আপনি রেকর্ড কোনটা করবেন? তাহলে রেকর্ড করতে হবে, হয় আপনাকে 10 থেকে 12 অথবা 15-র ভিতরে যদি আপনি রেকর্ড করে থাকেন, এর উপরে যদি না যান তাহলে আপনি কাজ পাওয়ার প্রবণতা বা সম্ভাবনা বেশি আছে। প্রবাবলি আমরা এটা আপনি সম্ভবত আপনি আগাইতে পারবেন, আশা করা যায় যে এটা বাড়তে পারেন, বাট এটা নট শিওর। কেন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ভাই, আমি এটা ট্রেনিং আছে, তো এই যে আপনাকে ট্রেনিং শেষ করে কথা বলতেছি 5 মিনিট পর। আচ্ছা বলেন। স্যার আপনার আমাদের আমাদের যে ইয়েগুলো 10% অ্যাবভ অর লেস যেটা বলা থাকে CGPA, হ্যাঁ, এটা আসলে কি আইটিতে থাকে না ডিবিএস থাকে না? এখন এখন আর DBS এখন থাকে? আর এখন এখন আর 10% এটা আইটিটিতে থাকে, বাট আইটিটি গুলোতে থাকে, আমি যেটা থাকে আইটিটিতে, কিন্তু এখন আর আইটিটিতে 10% অ্যাবভ আর 10% লেস এটা উঠাই দিচ্ছে। এখন বলা হয়েছে যে 10% অ্যাবভের কথাটা ঠিক আছে, আর লেসের কথাটা ঠিক নাই। লেসে হচ্ছে যদি একটি মাত্র দরদাতা হয়, যদি একটি মাত্র দরদাতা যদি রেসপন্সিভ হয়, তাহলে 20%-এর নিচে যারা রেকর্ড করবে তারা কাজ পাবে না। এর সম্ভাবনা কত পার্সেন্ট এর মধ্যে দিলে? পাবেই না, সে কাজই করবে না, সম্ভাবনা নাই। না, যে মানে 12% বা 10% এরকম দেওয়া উচিত নাকি ওদের? আমি তো বললাম যে যদি আপনি যেটা কাজটাকে চান তাহলে আপনাকে 10 থেকে 12-র ভিতরে আপনি থাকা উচিত। এর আচ্ছা, বেশি গেলে সমস্যা, এটা এবারে যে আপনার নাম না আসার খুব সমস্যা। তবে এই এটাও আমরা একটু 10 থেকে 12 যেভাবে থাকবো, এটাও সেরকম এক্স্যাক্টলি প্রেডিকশন করা যাচ্ছে না, এটাও এক্স্যাক্টলি প্রেডিকশন করা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার কম্পিটিটর কারা, আপনার মার্কেটে কম্পিটিটর কারা আপনি জানেন, তারা কত পার্সেন্ট লিজ দেয় সেটা আপনি দুইটা তিনটা জায়গায় বিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিশনে কারা কারা আপনার সাথে কম্পিটিটর, তারা আপনাকে আপনার কত পার্সেন্টেজ দেয় আপনি বুঝতে পারবেন। এটা একটা এটা বিষয় আমার টোটালটাই, এই প্রেডিকশন আমি আপনি কেউ করতে পারবে, আমি পারবো না, বাট আপনি পারবেন। কারণ এই প্রেডিকশন টোটালি নির্ভর করে আপনার উপরে, আপনার কম্পিটিশনের কারা কারা জড়িত, কারা কারা আপনার সাথে কম্পিটিটরে আছে, এটা আপনি অ্যানালাইসিস করবেন। তবে আমি বলবো যে 10%-এর বেশি লেস দিবেন না,
বেস্ট না মানুষের অ্যাভাবে যাবেন না, আর 20%-এর নিচে যাবেন না। এটা আমি বলবো এই জিনিসটা। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই টিমের ক্ষেত্রে কি এই জিনিসটা আছে? না না না, এই যে মানে স্যার লাস্ট একটা কোশ্চেন করি। ধরুন আমার একটা প্রোডাক্টের মূল্য হচ্ছে 100 টাকা। তো এটা আমি 10% দেওয়ার পরে দেখা গেল যে আমার 100 টাকা থাকতে হবে, তাহলে 15 টাকা যদি ব্যাচ হয় তাহলে আমি 115 টাকা হিসেব করে দিব। এটা 10% লেস হোক আর 11% লেস হোক, ওই ফর্মুলাটা কি ঠিক হবে? 10% লেস দিবেন, তাতে অসুবিধা নেই, তাতে আপনি বাদ করবেন না। হ্যাঁ, এই প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, এটা থেকে আমার ব্যাট কেটে রাখি, কিন্তু আমি 115 টাকা অ্যাড করে দিব, 15 টাকা অ্যাড করে দিব আর কি। এখন এটা করতে যাই যদি 10% এর মধ্যে থাকি বা 10.5% এর মধ্যে থাকি, এটাই তো করা উচিত না, কি বলেন? আমার মতে আপনার যতটুকু প্রফিট মার্জিন রেখে আপনি রেকর্ড করলে আপনার সুবিধা হবে, সেইটা আমার মতে উচিত। আপনি কম্পিটিটর মার্কেটে থাকলেই যে আপনার সবসময় 10% দিতে হবে এরকমও না, সবসময় 5% দিতে হবে এরকমও না। বিষয়টা হচ্ছে টোটালি ডিপেন্ড অন মার্কেট অ্যানালাইসিস। মার্কেট আপনাকে বুঝতে হবে। আমি মুখস্থ একটা কথা মেরে দিলাম, আপনি মুখস্থ কথা টেন্ডার করে দিলেন, এই সমস্ত দিয়ে ব্যবসা হবে না। ব্যবসা টোটালি ডিপেন্ড অন আপ টু ইউর ডিসিশন অ্যান্ড দেন উইল বি কন্টিনিউ। আদারওয়াইজ আমার মনে হয় না যে টেন্ডারে কেউ কাজ পাইলেও লাভ করতে পারবে। একটা প্রোডাক্টের দাম বাজারে আছে 100 টাকা বললাম, সে এখন এটা কোনো কোনো জায়গায় আপনার 80 টাকা পাওয়া যায়। এখন 80 টাকার মাল কেউ দিল 80 টাকায়, কেউ দিল 100 টাকা, আর কেউ দিল 60 টাকায়। এখন আপনি বুঝি না মার্কেট স্ট্র্যাটেজি, যে কে 60 টাকা দিয়ে যে কাজ দিতে চায় তার আসলে আসল উদ্দেশ্যটা কি। এখন আসল উদ্দেশ্যটা হচ্ছে সে হয়তো বা মাল দিবেই না, তার হয়তো ঝামেলা বাঁধানোর একটা ইচ্ছা আছে, অথবা সে মাল না দিয়ে টাকা নেওয়ার একটা চিন্তা করবে। তো এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তারা তো আসলে কাজ পাবে না, বা এখন এই সেইটা উঠে দিচ্ছে। এই কারণে সরকার সবসময় আগে দেখতাম যে আপনার লেসে যে ব্যক্তি ছিল সেই কাজ পাইতো। এই রিসেন্টলি আপনার এই 28 সেপ্টেম্বরের আগে আপনার যত টেন্ডারের যে ডকুমেন্ট ছিল 98 বিধিতে বলা ছিল 100 না, এখন বিধি হয়েছে 118। 98 বিধিতে বলা ছিল সর্বনিম্ন দরদাতাকে কাজ দিতে হবে। সর্বনিম্ন দরদাতাকে কত পরিমাণ সর্বনিম্ন হইতে পারে সেটা আমি দেখেছি যে 100 টাকার মাল 40 টাকা অফার করছে, 30 টাকা অফার করছে, এই তারপরও তাকে কাজ দেওয়া লাগছে। এখন 100 টাকার মাল যে 30 টাকা অফার করছে, তাকে কাজ দিচ্ছে, সে ব্যাগ ট্যাক্স দিয়ে তার আরো 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 বোনাস না, আলটিমেটলি সে জিরো রেট করতে পারবে না, হয়ে গেছে। তো এটা দিয়ে আসলে কি হচ্ছে, এটা দিয়ে কোনো কাজই হয় নাই। আর কম্পিটিশনে কাজটা পাওয়ার পরে সে কান্নাকাটি ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ধরনের কাজে আমি বলবো যে যতই লেস কন আর যাই কোন, আমার কথা হচ্ছে যে লেস টোটালি ডিপেন্ড অন আপ টু ইউর ডিসিশন। এখানে আমি কোনো ইন্টারফেয়ার করতেই পারি না। তারপরে আমি বলবো যে আপনার 20%-এর নিচে যদি আপনি না যাওয়ার জন্য বলবো। সবসময় যদি 20%-এর নিচে সবাই যদি ধারণা থাকে যে আমি একমাত্র রেসপন্সিবিলিটি হইতে পারি, সো আমি কেন আমি রিক্সে যাব। রিক্সে যাওয়ার কোনো দরকার নাই। আপনি 20%-এর নিচেই অলওয়েজ আপনি বেশি লেস দিতে যায় না, মানে 12 থেকে 15-র ভিতরেই থাকেন, এটা আমার সাজেশন। বাট এটা সবসময় যে কাজে লাগবে এটাও না। জি স্যার, থ্যাংক ইউ যাই হোক, স্যার। এনিওয়ে আপনাদের সাথে আমার যে 3টা দিন সময় আমি আপনাদেরকে দিয়েছি, তো এর ভিতরে যদি কারো কোনো মানে আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফিউচারে যদি আপনাদের সাথে আর কোনো সেশনে আমি থাকতে পারি ভালো লাগবে। আর আপনারা যদি সেই সেশনে আমার জয়েন করেন, আমার অফলাইন ক্লাসও থাকে, অফলাইন ক্লাস কালকে আছে বিডি টেন্ডারের। তো আপনার আরো অনেক মানে ক্লাস হয়, বিভিন্ন জায়গায় আমি ক্লাস করাই। তো যাই হোক, এনিওয়ে, তো আমার কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে, ফিজিক্যালি দেখা হবে আশা করি ইনশাল্লাহ। আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফিজিক্যালি করার সময়টা, আপনাদেরকে অবশ্যই একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। আর একটা হলো যে তারা বিডি টেন্ডারের যে অনলাইন ক্লাসগুলোতে আপনাকে পরবর্তীতে যতবার ইচ্ছা আপনারা জয়েন করবেন উইদাউট আপনার পেমেন্টে, আমি বললে বলেন ইনশাল্লাহ। তো আশা করি ভালো থাকবেন। আর এদের পরে স্যার আমার এক দুটো কোশ্চেন আছে স্যার, প্লিজ স্যার। আর আমি আর কিছু পারছি না আসলে। আমার সারাদিন পরে
আর আমাদের ইয়ে হচ্ছে না। আমার ওয়েটিং আছে কল মনে হয় এই মুহূর্তে আর 10টা 5-7টা 10টা কল আমার এখন রিসিভই করি নাই। হ্যাঁ, স্যার আপনি আমার আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এখন উনি যিনি বলতেছেন যে কোশ্চেন আর কি একটা লাস্ট একটা কোশ্চেন স্যার আমাদের অর্থ সংক্রান্ত যেসব সাবজেক্ট যেমন ব্যাংক সলভেন্সি, এরপরে লিকুইড ড্যামেজ অথবা লিকুইড অ্যাসেট, স্যার এগুলোর ভ্যালিডিটি কতদিন বলেন ভ্যালিডিটি? এটা নট আর্লিয়ার দেন 28 days বিফোর আ বাই, এটা একটা ভাষা আছে আইডিটি বলতে বলাই আছে যে নট আর্লিয়ার দেন 28 days। 28 days মিনস যেদিন থেকে লাইভে এসছে টেন্ডার যখন লাইভে এসছে তার 28 দিনের মধ্যে কোনো কিছু হইতে হবে, এর বাইরে গেলেই হবে না। তার মানে আপনি ধরে নেন যে যেদিন আপনি লাইভে দেখছেন টেন্ডারটা এসছে তার পিছনে 25 দিন বা 26 দিনের হইলে এনাফ, বাট এর উপরে গেলে আর আপনি ওই কাগজটা আপনার ভ্যালিড না, ওটা ইনভ্যালিড হয়ে যাবে। থ্যাংক ইউ। এটা আইটিটিতে বলা আছে, প্রতিটা টেন্ডারের আইটিটি বলো যে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা আছে। যাই হোক, এনিওয়ে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।